আসসালামু আলাইকুম, সবাইকে অধ্যায় 7 সিকিউ সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা খ ও গতে আসার মতো টাইপ সমূহগুলো প্র্যাকটিস করে ফেলবো। তো কার্যপত্র থেকে বিগত বছরগুলোতে কোন কোন টপিকে প্রশ্ন এসেছে সেটা আগে চলো আমরা অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে জেনে নিই। তো খ ও গতে আসার মতো টাইপ সমূহের মধ্যে সবথেকে বেশিরবার যেই টপিকটা থেকে এসেছে এটা হচ্ছে কার্যপত্র প্রস্তুত করো, তারপরে যেটা থেকে এসেছে এটা হচ্ছে সমন্বয় জাবেদা বা দাখিলা। এখান থেকে কতে আসার মতো টাইপ সমূহতেও প্রশ্ন হয়। তোমরা যদি খ এবং গতে আসার মতো টাইপ সমূহ ভালো মতো পারো তাহলে কতে আসার মতো টাইপ সমূহ ইজি একদম ইজিলি তোমরা পারবে, কারণ এখানে থাকবে 3 বা 4টা জাবেদা আর তোমার কতে আসার মতো টাইপ সমূহ থাকবে 1টা বা 2টা জাবেদা। তো খ এবং গতে আসার মতো যে সমন্বয় জাবেদা বা দাখিলা এটা যদি তোমরা শেখো তাহলে কতে আসার মতো টাইপ সমূহ ইজিলি কভার হয়ে যাবে। তো সমন্বয় জাবেদা দাখিলা থেকে বিগত বছরে বোর্ডে এসেছে 30 বার প্রশ্ন, কার্যপত্র থেকে এসেছে টোটাল 52 বার, যার মধ্যে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুতি বেশিরভাগ এসেছে, 30 বার এসেছে। তারপর হচ্ছে কার্যপত্র প্রস্তুত করো সমন্বিত র্যামিলের আগ পর্যন্ত, এটা এসেছে 3 বার। 8 ঘর বিশিষ্ট এসেছে 3 বার। উপযুক্ত তথ্যাবলী থেকে কার্যপত্র প্রস্তুত করে এসেছে 2 বার। আর 6 ঘর বিশিষ্ট কলাম বিশিষ্ট কার্যপত্র এসেছে 16 বার। সমাপনী জাবেদা বা দাখিলা এসেছে 5 বার। আর মালিকানা মোট সম্পদ অনুপাত এসেছে 1 বার। তো আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেই ইম্পর্টেন্ট টাইপগুলো এখন সলভ করে ফেলবো। তো চলো দেরি না করে আমরা সলভিংয়ে চলে যাই। এখন যে আমরা টপিকটা সলভ করব সেটা হচ্ছে সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা। এটা আমরা বিগত বছরে কয়বার এসেছে আমরা জানতে পেরেছি, 30 বার এসেছে। হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখবা, সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা 2 জায়গায় দেওয়া থাকে। একটা হচ্ছে রেওয়া মিলের ভিতরে, রেওয়া মিলের ভিতরে ভিতরে আর আরেকটা হচ্ছে সমন্বয়ের মধ্যে, সমন্বয়ের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ রেওয়া মিলের নিচে যে সমন্বয় সমূহ থাকে সেখানে তোমার সমন্বয় দেওয়া থাকে এবং তোমার রেওয়া মিলের ভিতরে সমন্বয় দেওয়া থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি বুঝবো কিভাবে যে রেওয়া মিলের মধ্যে কোনটা সমন্বয় আছে কোনটা সমন্বয় নেই। একটা জিনিস মাথায় রাখবা, রেওয়া মিলের মধ্যে যদি ব্র্যাকেট থাকে বা কোনো পার্সেন্টেজ থাকে তাহলে বুঝবা ওই এন্ট্রিটার অবশ্যই সমন্বয় আছে। তো রেওয়া মিলের মধ্যে আমরা ব্র্যাকেট বা পার্সেন্টেজ খুঁজি, এই যে ব্র্যাকেট এবং পার্সেন্টেজ দুইটাই আছে, আর মানে এই এন্ট্রিটার সমন্বয় রেওয়া মিলের মধ্যেই আছে। এই এন্ট্রিটার সমন্বয় রেওয়া মিলের মধ্যেই আছে। বাকিগুলো কি কোনো ব্র্যাকেট বা পার্সেন্টেজ আছে রেওয়া মিলের মধ্যে? নাই। আর বাকিগুলো সমন্বয় আছে, যেমন ক্লায়েন্টকে প্রদত্ত সেবা বাবদ প্রাপ্য 60,000 টাকা এখনো লিপিবদ্ধ করা হয়নি, মানে এখানে অলিখিত সেবা আয় এখানে লিপিবদ্ধ করা হয়নি। মাসিক বেতনের পরিমাণ 3,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর, যার ভগ্নাবশেষ কোনো মূল্য নেই। বলছে যে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা তৈরি করো, প্রয়োজনীয় সমন্বয় জাবেদা তৈরি করো। তো সমন্বয় জাবেদা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই সমন্বয়গুলো আগে কাউন্ট হবে। তো এখানে বলছে যে ক্লায়েন্টকে প্রদত্ত সেবা বাবদ প্রাপ্য 60,000 টাকা এখনো লিপিবদ্ধ হয়নি। তো দেখো, যেহেতু লিপিবদ্ধ হয়নি সেহেতু লিপিবদ্ধ করতে হবে। তো প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। তো আমরা সমন্বয়ে চলে যাই। এই যে দেখো, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। কি করা হলো? সেবা আয় লিপিবদ্ধ করা হলো, যেটা প্রাপ্য হিসাবে এখনো লিপিবদ্ধ হয়নি সেটা আমরা কি করলাম? লিপিবদ্ধ করলাম। তো বাকিতে পণ্য বিক্রয় জাবেদাকে আমি কি বলছিলাম যে দেবী, তাই না? বাকিতে পণ্য ক্রয় বিক্রয় জাবেদা কি দেবী আমায় ক্রোপা করো। তো ক্রোপা হচ্ছে বাকিতে ক্রয়ের আর দেবী হচ্ছে বাকিতে বিক্রয়ের। তো দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, বিক্রয় বা সেবায় হিসাব ক্রেডিট, সেবায় হিসাব ক্রেডিট। এখানে সেবায় হবে কারণ কি এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না, এটা হচ্ছে এখানে যেহেতু সেবায় দেওয়া আছে তার মানে এটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবায় হবে, কিন্তু তোমার যে জাবেদাটা সেম, দেনাদার বা প্রাপ্য, দেনাদারের আর এক নামই হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর সেবায় হিসাব ক্রেডিট, সেবায় ক্রেডিট। এই যে সমন্বয় দিলাম কি, এই সেবায়টা আমি লিপিবদ্ধ করলাম। তারপরে 2 নম্বর সমন্বয় আমার কি ছিল? 2 নম্বর সমন্বয় ছিল, আচ্ছা এটা কোনটা, এটা আগেরটা। আচ্ছা, 2 নম্বর সমন্বয় ছিল যে
এটা তো আমরা লিপিবদ্ধ করে ফেললাম। হ্যাঁ, অফিস সহায়কের মাসিক বেতনের পরিমাণ ৩,০০০ টাকা। এখন মাসিক বেতনের পরিমাণ ৩,০০০ টাকা হলে ১২ মাসে অফিস সহায়ক কত পায়? ৩,০০০ গুণ ১২, ৩৬,০০০ টাকা। তো এখানে আমরা বুঝতে হবে যে এখানে আসলে অগ্রিম বেতন আছে নাকি বকেয়া বেতন আছে, সেটা আমার বুঝতে হবে। তো এখানে রেয়া মিলে বেতন কত দেওয়া আছে ভাইয়া? দেখো তো, রেয়া মিলে বেতন দেওয়া আছে ৩০,০০০ টাকা। হ্যাঁ, রেয়া মিলে বেতন দেওয়া আছে ৩০,০০০ টাকা। আমার মাসিক বেতন ৩,০০০ টাকা হলে ১২ মাসে আমার পাওয়ার কথা ৩৬,০০০ টাকা। তার মানে ৬,০০০ টাকা আমি এখনো পাইনি। ৬,০০০ টাকা আমি এখনো পাইনি। তার মানে এই ৬,০০০ টাকাটা আমার বকেয়া আছে। ৬,০০০ টাকা বকেয়া আছে। পাইনি বলতে এই ৬,০০০ টাকাটা দেওয়া হয়নি। হ্যাঁ, বলছে অফিস সহায়কের মাসিক বেতনের পরিমাণ ৩,০০০ টাকা। ও পাওয়ার কথা ৩৬,০০০ টাকা। ও পাবে ৩৬,০০০ টাকা। ওকে আমি দিছি কত? ৩০,০০০ টাকা। তার মানে ও কত টাকা পাবে? আরো ৬,০০০ টাকা। তার মানে ৬,০০০ টাকা আমার বকেয়া বেতন আছে। এই ৬,০০০ টাকা আমার বকেয়া বেতন আছে। তো আমরা জানি তোমাদেরকে আমি কনসেপ্ট ক্লাসে বলেছি যে বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। চলতি দায়। তো চলতি দায় হলে এটা কোন এন্ট্রি হবে? ক্রেডিট এন্ট্রি হবে। হ্যাঁ, আর বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ। আয়ের বকেয়া সম্পদ, আয়ের বকেয়া চলতি সম্পদ। তো এটা কি কোন এন্ট্রি হবে? ডেবিট এন্ট্রি হবে। তেমনি ভাবে অগ্রিম খরচ চলতি সম্পদ, অগ্রিম খরচ বকেয়াটা মনে রাখলে অগ্রিম অটো মনে রাখবা। বকেয়া খরচ যদি চলতি দায় হয়, অগ্রিম খরচ হচ্ছে উল্টাটা, চলতি সম্পদ। ঠিক আছে, চলতি সম্পদ। তো সম্পদ হলে নর্মাল কি এন্ট্রি হবে? মানে ডেবিট এন্ট্রি হবে। ঠিক আছে, আর আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। অগ্রিম আয় সমান সমান দায়। তো দায় মানে কি? তোমার ক্রেডিট এন্ট্রি। হ্যাঁ, তো এখানে বকেয়া বেতন, তো তার মানে কি? বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন ক্রেডিট। তো এই যে বকেয়া বেতন সমন্বয় করা হলো। বেতন খরচ ডেবিট এবং বকেয়া বেতন ক্রেডিট। ৬,০০০ টাকা। কিভাবে ৬,০০০ টাকা হলো? ওই যে দেখালাম ৩৬,০০০ টাকা পাওয়ার কথা, পাইছি ৩০,০০০ টাকা। তাহলে ৩৬ থেকে ৩০ বাদ দিলে কত থাকে? ৬,০০০ টাকা। তারপরে কি? বেতন গেল। আসবাবপত্র অফিসের অনুমোদিত আয়ুষ্কাল ১০ বছর। তার কোনো ভগ্নাবশেষ মূল্যে নেই। আচ্ছা, তো এখন অবচয় বের করতে হবে। অবচয় বের করতে হবে। তো আসবাবপত্র অফিস সরঞ্জাম কত? 2 লাখ। তো 2 লাখের 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 20,000। তো 20,000 টাকায় হচ্ছে তোমার অবচয়। তো অবচয় সমন্বয় কি? অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, অবচয় ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এটা তোমাদের কনসেপ্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো অবচয় জাবেদা কোনটা? অবচয় সমন্বয় কোনটা? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এই যে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। 20,000 কি করে হলো? ওই যে 2 লাখের 10 দিয়ে ভাগ করলাম। এই যে আমার 2 লাখ ছিল না, এই 2 লাখকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমি অবচয় পাবো। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমি বলছি যে সমন্বয়, এই সমন্বয় তো আমার শেষ, তাই না? এই নিচের সমন্বয়ের আমরা তিনটায় জাবেদা দিয়ে দিছি। এখন আমি বলছি সমন্বয় দুই ভাবে থাকতে পারে, র্যামিলের নিচে আর র্যামিলের ভিতরে। তো র্যামিলের ভিতরে কোনটা? যেখানে ব্র্যাকেট এবং পার্সেন্টেজ আছে, এখানে সমন্বয় আছে। ঠিক আছে, তো এই যে প্রদেয় নোটের সুদ আছে, সুদের পুরোটাই হচ্ছে আমার বকেয়া। হ্যাঁ, তো সুদ, প্রদেয় নোটের সুদ যেটা, এটা কিন্তু এক ধরনের খরচ। এটা এক ধরনের খরচ, সুদ খরচ। হ্যাঁ, আমার যে প্রদেয় নোটটা আছে, প্রদেয় নোট মানে কি? তোমার আমার কাছ থেকে কেউ যখন টাকা পাবে, হ্যাঁ, তখন সেটাকে প্রদেয় হিসাব বলা হয়। তখন সেটাকে কি বলা হয়? প্রদেয় হিসাব বলা হয়। যেমন বাকিতে পণ্য ক্রয় করলে কি করা হয়? বাকিতে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। কারণ আমার দায় বৃদ্ধি পেল, দায় বৃদ্ধি পেল। তো এই যে তাকে যে টাকাটা দিতে হবে, এটা তার প্রতি আমার একটা দায় না? তো এই টাকাটা দেওয়ার সময় তাকে যদি আবার সুদ দিতে হয়, এটা আমার জন্য খরচ না? তো এটাই প্রদেয় নোটের সুদ হচ্ছে এক ধরনের খরচ। তো এখন হচ্ছে এটা আমরা হিসাব করব। 50,000 টাকা হচ্ছে প্রদেয় নোট আছে। হ্যাঁ, প্রদেয় নোট আছে 50,000 টাকা। তাহলে 50,000-এর 12% আগে হিসাব করতে হবে। তারপর হচ্ছে আমরা তারিখটা হিসাব করব। 1/7/23। এখানে আমার কত সালে শেষ হয়েছে? 31 ডিসেম্বর 2023। তো এখানে 7 সহ কাউন্ট হবে। 7, 8, 9, 10, 11, 12, মানে 6 মাসের সুদটা আমার কাউন্ট করতে হবে। 6/12। আর এখানে যদি 31 থাকতো তাহলে 8 থেকে আমরা কাউন্ট করতাম। একটা জিনিস মনে রাখবা,
এখানে যদি শুরুর তারিখ থাকে তাহলে ওই মাস সহ হিসাব করবা, 7, 8, 9, 10, 11, 12। আর যদি এখানে শেষের তারিখ থাকে তাহলে তার পরের মাস থেকে হিসাব করবা, 8, 9, 10, 11, 12, তখন 5 মাসের হিসাব হতো। ঠিক আছে, ও 50,000-এর 12% ইন্টু 6/12, আমরা একটু হিসাব করে ফেলি। 50,000 গুণ 12% গুণ 6/12, 3,000 টাকা আসে। তো 3,000 টাকা হচ্ছে আমার প্রদেয় নোটের সুদ। 3,000 টাকা হচ্ছে আমার প্রদেয় নোটের সুদ। তো সুদ খরচ যদি ডেবিট হয়, প্রদেয় নোটের সুদ হবে কি তোমার ক্রেডিট। তো আমরা চলো দেখে নিই। এই যে সুদ খরচ যদি ডেবিট হয় আর প্রদেয় সুদ কি হবে, কারণ খরচের প্রদেয় মানে খরচের বকেয়া, আমি কি বলছি, খরচের বকেয়া, খরচের বকেয়া কি হয়, দায়। তো দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। বোঝা গেছে? তো খরচের বকেয়া দায়, তো প্রদেয় নোটের সুদ বকেয়া হিসাবভুক্ত করা হলো 3,000 টাকা। এই হচ্ছে তোমার সমন্বয় জাবেদা। একদম ইজি, ফার্স্টে সমন্বয়গুলো সমন্বয় দিবা, তারপর হচ্ছে রেয়া মিলের মধ্যে সমন্বয় দিবা। ঠিক আছে, তো চলো আমরা পরে আর একটা সলভ করি। সমন্বয় দাখিলা দিতে বলছে। এখানে বলছে অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 800 টাকা। অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 800 টাকা, তার মানে ওটার বীমার মধ্যে মানে অগ্রিম বীমার মধ্যে নাই, অগ্রিম বীমার মধ্যে নাই। তো অগ্রিম বীমা যদি বৃদ্ধি পায়, অগ্রিম বীমা হয় ডেবিট। অগ্রিম, আমি কি বলছি যে অগ্রিম খরচ সমান সমান কি সম্পদ। তো অগ্রিম বীমা কি, বীমা এক ধরনের খরচ না, তো বীমা অগ্রিম খরচ হচ্ছে সম্পদ। তো অগ্রিম খরচ যদি তোমার বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। এখানে বলছে উত্তীর্ণ হয়েছে, কমে গেছে, তার মানে এটা ক্রেডিট হবে। তাহলে অগ্রিম খরচ এখানে ক্রেডিট হবে এবং বীমা খরচ ডেবিট হবে। এখানে বলছে বছর শেষে রিপেয়ার সাপ্লাইজের পরিমাণ হচ্ছে 600 টাকা। তো সাপ্লাইজের পরিমাণ 600 টাকা। তো এখানে রিপেয়ার সাপ্লাইজ মানে হচ্ছে খরচ, রিপেয়ার সাপ্লাইজ হচ্ছে খরচ। একটা জিনিস মাথায় রাখবা, সাপ্লাইজ দুই প্রকার, একটা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইজ আর একটা হচ্ছে অব্যবহৃত সাপ্লাইজ। ব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা খরচ হিসেবে ধরি, ব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা খরচ হিসেবে ধরি, আর অব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা হচ্ছে সম্পদ হিসেবে ধরি। ব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা খরচ হিসেবে ধরি আর অব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা সম্পদ হিসেবে ধরি। তো এখানে যেহেতু খরচ হিসেবে ধরতে হবে, তাহলে তোমার কি হবে, নর্মালি সাপ্লাইসের তোমার বছর শেষে রিপেয়ার সাপ্লাইসের পরিমাণ 600 টাকা। এখানে রিপেয়ার সরঞ্জাম টোটাল রিপেয়ার সাপ্লাইস কত আছে, 200 টাকা। এখানে সরি 2,000 টাকা। হ্যাঁ, রিপেয়ার সাপ্লাইস 2,000 টাকা আর বছর শেষে রিপেয়ার সাপ্লাইজের পরিমাণ আছে 600 টাকা। বছর শেষে রিপেয়ার সাপ্লাইজের পরিমাণ আছে 600 টাকা। তার মানে ব্যবহার করা হয়েছে কতটুকু, আমি কি বলছি যে ব্যবহৃত অংশটুকু আমার খরচ এবং অব্যবহৃত অংশটুকু আমার সম্পদ। তো বছর শেষে রিপেয়ার সাপ্লাইজের পরিমাণ যেহেতু 600 টাকা, এই 600 টাকাটা হচ্ছে আমার অব্যবহৃত সাপ্লাইজ আছে, মানে এটা ব্যবহার করা হয়নি। বাকি যে 2,000 টাকা থেকে 600 বাদ দিলে কত থাকে, 1,400 টাকাটা, এটা হচ্ছে আমার ব্যবহৃত সাপ্লাইজ। তাহলে অব্যবহৃত সাপ্লাইজটাকে আমার সম্পদ আর ব্যবহৃত সাপ্লাইজটাকে আমার খরচ, তো এটার আমরা সমন্বয় দাখিলা দিব। তারপরে রিপেয়ার সরঞ্জামের উপর অপচয়, তো এটা তো তোমরা জানোই কি হবে, অপচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অপচয় ক্রেডিট। বকেয়া বেতনের পরিমাণ ছিল 500 টাকা। তো বেতন কি তোমার খরচের বকেয়া কি চলতি দায় ক্রেডিট দিকে যায়। তো বেতন ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। অনুপার্জিত রিপেয়ার সেবা আয়, অনুপার্জিত মানে উপার্জিত হয়নি, মানে বকেয়া আয়। হ্যাঁ, বকেয়া আয়, তো আয়ের বকেয়া কি সম্পদ। একটা জিনিস মাথায় রাখবে, আয়ের বকেয়া সম্পদ, বকেয়া খরচ হচ্ছে দায় আর আয়ের বকেয়া সম্পদ। তাহলে এই যে অনুপার্জিত সেবা আয় ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। তো এখানে সমন্বয় গেলাম, এখানে কি কোনো ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটে সরঞ্জাম আছে, এখানে ব্র্যাকেটে কোনো তারিখ নাই বা পার্সেন্টেজও নাই, তার মানে এখানে রেয়া মিলের মধ্যে কোনো সমন্বয় নাই। তো এই যে 5টা সমন্বয় আছে এইটার উপরে আমার জাবেদা দাখিলা দিতে হবে। ঠিক আছে, তো এখানে চলো আমরা ফার্স্ট জাবেদাটা দেখি। আমি কি বলছি যে আমি তোমাকে বললাম না যে অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমি কি বলছি যে অগ্রিম বীমা নর্মালি যদি বাড়ে বৃদ্ধি পায় তাহলে তোমার বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর এখানে যদি উত্তীর্ণ হয়ে গেছে তার মানে কমে গেছে, মানে 800 টাকা কমে গেছে। তো অগ্রিম বীমা থেকে আমার এটা মাইনাস যাবে, যেহেতু অগ্রিম বীমা থেকে মাইনাস যাবে, তো এখানে দেখো এই যে অগ্রিম বীমা হিসাবটা ক্রেডিট হয়েছে, অগ্রিম বীমা হিসাবটা ক্রেডিট হয়েছে এবং এর বিপরীতে বীমা খরচ হিসাব ডেবিট হবে। একটা জিনিস মাথায় রাখবা, অগ্রিম বা বকেয়া,
অগ্রিম বা বকেয়ার সাথে যে হিসাবটা থাকবে সেটা সুন্দর মতো অপোজিটে বসায় দিবা। তোমার মাথায় ব্রেনে যদি খেলে যে না এখানে অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে অগ্রিম বীমা তো মুগ্ধ ভাইয়া বলছিল যে অগ্রিম বীমা হচ্ছে তোমার চলতি সম্পদ, তো চলতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। এখানে যেহেতু উত্তীর্ণ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটার অগ্রিম বীমার মধ্যে নাই, তার মানে অগ্রিম বীমার মধ্যে এটা কাউন্ট করা যাবে না। তার মানে অগ্রিম বীমা বেড়েছে নাকি কমেছে? অবশ্যই কমেছে। তাহলে অগ্রিম বীমা যেহেতু কমেছে তার মানে এটা হবে ক্রেডিট। অগ্রিম বীমা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। হ্যাঁ, তো এটা আগে লিখে নিবা যে অগ্রিম বীমা ক্রেডিট। তো তারপরে কি মনে করবা যে মুগ্ধ ভাই বলছিল যে অগ্রিম বা বকেয়ার পাশে যে হিসাবটা থাকবে সেটা সুন্দর মতো অপোজিটে বসায় দিবা। ডেবিটে কি হবে চিন্তাও করা লাগবে, এই যে বীমা খরচ হিসাবটা ডেবিটে তুমি সুন্দর মতো বসায় দিলা। বোঝা গেছে? তাহলে তোমার এই যে 800 টাকাটা তোমার কি হলো? ডেবিট হলো। খরচেরটা এটা হচ্ছে খরচ, খরচেরটা ডেবিট হলো, কারণ আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। আর অগ্রিম বীমা এটা সম্পদ, এটা চলতি সম্পদ। হ্যাঁ, আর চলতি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, চলতি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে দেখো সাপ্লাইজটা কিভাবে অন্তর্ভুক্ত হয়েছে। আমি বলছিলাম যে ব্যবহৃত অংশটা হচ্ছে সাপ্লাইজ খরচ, ব্যবহৃত অংশটা হচ্ছে সাপ্লাইজ খরচ, আর অব্যবহৃত অংশটা হচ্ছে আমার চলতি সম্পদ। হ্যাঁ, তো এখানে সাপ্লাইজ খরচ কত সেটা সমন্বয় করতে হবে, সেটা তোমার সমন্বয় করতে হবে। এখন তোমাদের কথা হতে পারে যে ভাইয়া আমি বুঝবো কি করে যে এখানে অব্যবহৃতটা আমার লিখতে হবে নাকি ব্যবহৃতটা লিখতে হবে? এটা খুবই সোজা ভাইয়া। দেখো এখানে বলছে বছর শেষে সাপ্লাইজের পরিমাণ কত দেওয়া, বছর শেষে সাপ্লাইজের পরিমাণ 600 টাকা। তার মানে এটা কি ব্যবহৃত না অব্যবহৃত? অবশ্যই অব্যবহৃত। ধরো তোমার কাছে 50 টাকা ছিল, তোমার বছর শেষে আছে 20 টাকা, এই 20 টাকাটা কি ব্যবহৃত না অব্যবহৃত? অবশ্যই অব্যবহৃত। তো যেহেতু অব্যবহৃত এখানে দেওয়া আছে কোনটা? অব্যবহৃত অংশটা, অব্যবহৃত অংশটা দেওয়া আছে। তার মানে আমাকে বের করতে হবে কোনটা? ব্যবহৃত অংশটা। আমার সমন্বয় জাবেদা কিসের উপর হবে? ব্যবহৃত অংশের উপরে হবে। তাহলে দেখো কিভাবে বের করব? অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 600 টাকা দেওয়া আছে আর রিপেয়ার সাপ্লাই 2000। তার মানে আমরা ব্যবহৃতটা কিভাবে বের করব? এই 2000 থেকে এই 600 টাকাটা বাদ দিলে, 2000 থেকে 600 টাকা বাদ দিলে আমরা পাবো ব্যবহৃত, ব্যবহৃত। হ্যাঁ, তো এইটার উপরে আমার হচ্ছে জাবেদা দাখিলা দিতে হবে। তো তো ব্যবহৃত সাপ্লাই আমরা হচ্ছে খরচ, আমি কি বলছি ব্যবহৃত অংশটাকে আমরা কি ধরি? খরচ। তো এটা আগে লিখে নাও, রিপেয়ার সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, রিপেয়ার সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট। কারণ কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। এতটুকু বুঝেছো? আচ্ছা, তো ক্রেডিট অংশে কি হবে? মুগ্ধ ভাই কি বলছে যে খরচ, এখানে খরচ আছে তো খরচটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে, খরচটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা লিখে দেবে রিপেয়ার সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সোজা কথা। হ্যাঁ, রিপেয়ার সাপ্লাইজ হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে অবচয়। হ্যাঁ, অবচয় এখানে বলছে রিপেয়ার সরঞ্জামের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। রিপেয়ার সরঞ্জাম কত হচ্ছে? 45,500। তো 45,500 10% কত? একটা শূন্য কেটে দিলে যা আসে তাই। তাহলে এটা যাবে কি হবে? রিপেয়ার সরঞ্জাম ডেবিট, সরি অবচয় ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, 4,550 টাকা ক্রেডিট। হ্যাঁ, ক্রমযোজিত অবচয় আর পুঞ্জীবিত অবচয় একই জিনিস, সেটা লিখে দিও। পুঞ্জীবিত অবচয় লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো 4,550 টাকা ক্রেডিট। অবচয়ের একটাই যাবে, তো অবচয় ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। একদম ঠাটা মুখস্থ করে নাও। আচ্ছা, তারপরে আমার কি বকেয়া বেতনের পরিমাণ ছিল 500 টাকা। তো আমরা কি জানি যে বকেয়া বেতন, খরচের বকেয়া কি? এই যে বেতন হচ্ছে এক ধরনের খরচ, তো খরচের বকেয়া কি আমার চলতি দায়, তার মানে ক্রেডিট দিকে যায়। তাহলে বকেয়া বেতনটা কোথায় যাবে? ক্রেডিট দিকে যাবে। বকেয়া বেতনটা কোথায় যাবে? ক্রেডিট দিকে যাবে। তো মুগ্ধ ভাই কি বলছে যে বেতন বকেয়ার আশেপাশে যেটা থাকবে, বকেয়ার ডান পাশে কি আছে? বেতন হিসাব, এটাই সুন্দর মতো এখানে বসায় দিবা। ঠিক আছে, এখানে এগুলো হচ্ছে হ্যাক্স। এই যে খরচ, ঠিক আছে, এই যে খরচ, খরচটা আমরা বুঝতে পারছি কোনটা খরচটা ডেবিট হবে। তো খরচটা বাদ দিয়ে কি আছে? রিপেয়ার সাপ্লাইজ হিসাব, এ দেখো ক্রেডিটে বসাই দিচ্ছে। আমি কি বলছি যে অগ্রিম বীমা, অগ্রিম বাদ দিয়ে কি আছে? বীমা হিসাবে, এই দেখো বীমা খরচটা ডেবিট হয়ে গেছে। মানে অপোজিটে কি বসবে? যে কোনো একটা এন্ট্রি যদি ধরতে পারো অপোজিটে কি বসবে তুমি অটোমেটিক বুঝতে পারবা। ঠিক আছে, হ্যাকার হতে পারবা তুমি। ঠিক আছে, আচ্ছা।
তাহলে দেখো এখানে বলছে অনুপার্জিত রিপেয়ার সেবায়, অনুপার্জিত রিপেয়ার সেবায়ের পরিমাণ 21,500 টাকা। অনুপার্জিত রিপেয়ার সেবা আয়, আমরা জানি সেবা আয় হচ্ছে ক্রেডিট। আমরা জানি কি সেবা আয় হচ্ছে ক্রেডিট, তাই না? সেবা আয় হচ্ছে ক্রেডিট। এই সেবা আয়টা আমার অর্জন হয়নি, এই সেবা আয়টা আমার কি হয়নি, অর্জন হয়নি। অনুপার্জিত রিপেয়ার সেবায়ের পরিমাণ হচ্ছে 21,500 টাকা। ঠিক আছে, তো সেবায় নর্মালি কি হয়, আয়টা অর্জন হয়ে গেলে আয়টা আমি যখন আমার যখন আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে কি হওয়ার কথা, ক্রেডিট হওয়ার কথা। হ্যাঁ, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হওয়ার কথা, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হওয়ার কথা। এখানে বলছে যে এই আয়টা আমার কিন্তু অর্জন হয়নি, এই আয়টা আমার কি অর্জন হয়নি। তো যেহেতু অর্জন হয়নি, যেহেতু অর্জন হয়নি, তাই এটা আর ক্রেডিট দিকে দেওয়া যাবে না। অর্জন হলে আমরা ক্রেডিট দিকে দিতে পারবো, কারণ কি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আয় যেহেতু বৃদ্ধি পাচ্ছে না, এটা আমার বাকি আছে, বকেয়া আছে, তো আয়টা আমার ডেবিটে সমন্বয় দাখিলা দিতে গেলে আয়টা আমার ডেবিটে দিতে হবে। তাই দেখো এখানে আমার কি, এখানে আমার হচ্ছে সেবা হিসাব ডেবিটে দিছি। সেবা হিসাব আমার কখন ক্রেডিটে আসবে, যখন আমার আয়টা অর্জিত হবে। ধরো আমার সেবা আয়, সেবা আয় 10,000 টাকা আমি পেলাম। ধরো আমি হচ্ছে এবার ঈদ কার্ড বিক্রি করলাম, বিক্রি করলে 10,000 টাকা আমি পেলাম। তো 10,000 টাকা আমি পেলাম, এটার জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট 10,000, আর আয় হিসাব ক্রেডিট। কারণ কি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, কিন্তু যেহেতু এটা অনুপার্জিত মানে বকেয়া আছে, তাই আয়টা সমন্বয় দিতে গেলে ডেবিটে দিতে হবে, এবং অনুপার্জিত সেবা এটা ক্রেডিটে দিতে হবে। বোঝা গেছে? এইভাবে চিন্তা করতে হবে যে নর্মালি তো আমার আয় অর্জন হলে ক্রেডিট হচ্ছে, যেহেতু এটা আয় অর্জন হয়নি, অনুপার্জিত আছে, মানে এখনো আমার টাকাটা আমার মানি ব্যাগে আসেনি, যেহেতু মানি ব্যাগে আসেনি তো এটাকে ডেবিট সাইডে দিব, এটাকে আমি আয় হিসেবে ধরবো না। তো এখানে যেহেতু ডেবিট সাইডে দিলাম, আর অনুপার্জিতটা দিব ক্রেডিট সাইডে, অনুপার্জিতটা দিব ক্রেডিট সাইডে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা খুবই ছোট একটা ম্যাথ, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, দুইটা ম্যাথ তো আমি করিয়ে দিলাম এই টাইপের, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা যেখানে এখানে দেখো এই যে অগ্রিম ভাড়া 3/4 অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো মেয়াদ উত্তীর্ণ আমি কি বলছিলাম যে অগ্রিম খরচ নর্মালি বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে তার মানে এটা হ্রাস পাচ্ছে, তার মানে অগ্রিম ভাড়া এখানে ক্রেডিটে যাবে। 3/4 অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো অগ্রিম ভাড়া কত ছিল, 40,000। 40,000 ভাগ 4, 10,000, 10,000 গুণ 3, 30, 10,000 গুণ 3, 30,000। তো 30,000 টাকাটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, তো এই যে দেখো এই যে 30,000 টাকাটা এখানে কাউন্ট হয়েছে। বোঝা গেল? তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে। আর সমাপনী মজুদ পণ্যটা তোমরা বুঝবা না, সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা, তার মানে সমাপনী মজুদ পণ্য কি এক ধরনের চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য কি এক ধরনের চলতি সম্পদ। তো চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি ক্রেডিট না, তাই সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট না, তাই সমাপনী মজুদ পণ্য হবে ডেবিট। যেহেতু চলতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, চলতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর মজুদ পণ্য, মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য যেহেতু চলতি সম্পদ, তো এই যে চলতি সম্পদ হিসেবে আমি কাউন্ট করলাম, এটা আমার ক্রয় থেকে মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু আর খরচ না, তাই খরচ থেকে আমার মাইনাস হয়ে যাবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। বোঝা গেছে? ক্রয় হিসাব ক্রেডিট হবে। সমাপনী মজুদ পণ্য যেহেতু চলতি সম্পদ, সম্পদের মধ্যে দিয়ে দিলাম, এবং এই 40,000 টাকার পণ্য তো আমি ক্রয় করছিলাম, তাই না? তো ক্রয় এটা মাত্র আর খরচের মধ্যে আমি ধরতেছি না, এটা আমি সম্পদের মধ্যে ধরতেছি। তো যেহেতু আর খরচের মধ্যে ধরতেছি না, সম্পদের মধ্যে ধরতেছি, তাই এই 40,000 টাকাটা আমার ক্রয় হিসাব মাইনাস করে দিলাম, অর্থাৎ আমার খরচ থেকে আমি কমাই দিলাম, যেটা আমার আর খরচ না। তো খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাই ক্রয় হিসাবটা ক্রেডিট হয়েছে। বোঝা গেছে? আর ধারে বিক্রয়, ধারে বিক্রয় যাবে নাকি দেবি, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবের আর এক নামে কি দেনাদার হিসাব, কোনো সমস্যা নেই, এটা লিখলেও কাটবে না। বোঝা গেল? এই তো তোমাদের জাবেদা তো আমি এখানে করাই দিলাম, ভাড়া খরচ, অগ্রিম ভাড়া খরচ এটাও করাই দিলাম, তারপরে প্রাপ্য হিসাব এটাও করাই দিলাম, এটাও করাই দিলাম, তো তোমাদের সলভই করাই দিলাম। তারপর হচ্ছে বেতন, এই যে আমি কি বলছি যে ব্র্যাকেটে যদি দেখো তারিখ বা কোনো কিছু আছে 10 মাস, তার মানে 2 মাসের বকেয়া আছে। তো এই বেতন কত টাকা,
60,000 টাকা, এটা হচ্ছে 10 মাসের বেতন। তো 1 মাসের বেতন কত? 6,000 টাকা। আর 2 মাসের বেতন কত? 6 দুগুণ 12,000 টাকা। তো বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন ক্রেডিট। কেন বকেয়া বেতন ক্রেডিট? বেতন হচ্ছে এক ধরনের খরচ, খরচের বকেয়া চলতি দায়। এই যে বেতন ডেবিট এবং বকেয়া বেতন ক্রেডিট। তো এখানে সমন্বয় জাবেদায় মূলত এটা তো আমি করাই দিলামই, ধরা যায়, তো এটা তোমার এইচডব্লিউ দেওয়া লাগবে না। তো সমন্বয় জাবেদা আবার দেখো, এখানে দেখো এই যে এখানে তারিখ আছে, বিনিয়োগের সুদ, হ্যাঁ বিনিয়োগের সুদ বকেয়া। তো ডেবিট জেনের সুদ ক্রেডিট। আয়ের বকেয়া কি? চলতি সম্পদ। আয়ের বকেয়া কি? চলতি সম্পদ। তো এইটা তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকবে। এটা তোমরা এইচডব্লিউ জমা দিবা কোথায়? আর্টস কম কমিউনিটিতে, ঠিক আছে? আর্টস কম কমিউনিটিতে তোমরা এইচডব্লিউ জমা দিবা। ওকে, তো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তোমাকে জাস্ট বুঝতে হবে যে কতটুকু তুমি হিসাব করবা। এই দেখো এখানে 1/7 আছে, 1/7। আমি তোমাদেরকে কি বলছি? 7 দেওয়া আছে এবং 1 দেওয়া আছে। 1 থাকলে তোমার 7 সহ কাউন্ট হবে। 7, 8, 9, 10, 11, 12 মানে 6 মাসের কাউন্ট হবে, ঠিক আছে? বিনিয়োগ 10,000, 10,000-এর 7% গুণ 6/12। আচ্ছা, এখানে আর একটা আছে জাবেদা দাখিলা। তো এটা আমরা সলভ করি, তোমাদের ওইটা এইচডব্লিউ ছিল। প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। দেখো 31শে মার্চ অনুত্তীর্ণ বীমার পরিমাণ 2,000 টাকা। হ্যাঁ, তো একটা হচ্ছে উত্তীর্ণ, একটা হচ্ছে উত্তীর্ণ। উত্তীর্ণ হলে কমে যাবে, অগ্রিম বীমাটা কমে যাবে। আর এখানে বলছে অনুত্তীর্ণ, মানে এটা অগ্রিম বীমা হিসেবে কাউন্ট করতে হবে। তো অগ্রিম বীমা বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এটা বৃদ্ধি পেয়েছে, যেহেতু অনুত্তীর্ণ মানে উত্তীর্ণ হয়নি। মাথায় রেখো, অনুত্তীর্ণ মানে উত্তীর্ণ হয়নি, তার মানে এটা আমার অগ্রিম বীমা বাড়ায় দিচ্ছে। তো অগ্রিম বীমা ডেবিট এবং বীমা খরচ ক্রেডিট। এখানে দেওয়া আছে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ। তার মানে আমার আসবে কি? সমন্বয় আসবে কি? ব্যবহৃতটা। এটা তোমাদেরকে শিখাইছি। তো অব্যবহৃত সাপ্লাইজ, এই যে সাপ্লাইজ ছিল কত? সাপ্লাইজ ছিল 8,000 টাকা, এর মধ্যে অব্যবহৃত 1,200 টাকা। তাহলে 8,000 থেকে 1,200 গেলে কত থাকে? 8,000 থেকে 1,200 গেলে 0, 0, 8, হাতে 1, 6, 6,800 টাকা থাকে। এটা হচ্ছে আমার ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ। হ্যাঁ, তো ব্যবহৃত সাপ্লাইজের খরচের পরিমাণটা আগে যাবে। তো সাপ্লাইজ খরচ ডেবিট এবং অব্যবহৃত সাপ্লাইজ ক্রেডিট, ঠিক আছে? সরি, সাপ্লাইজ খরচ ডেবিট এবং সাপ্লাইজ হিসাব ক্রেডিট হবে। ওকে, আচ্ছা। তারপর অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে। 1/3 অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে। তো অর্জিত যেটা হয়েছে তার মানে আমার আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। তো সেবা হিসাব ক্রেডিট হবে এবং তার এগেইনস্টে অনুপার্জিত সেবায় হবে, ঠিক আছে? 1/3। তো অনুপার্জিত সেবায় কত? 12,000 টাকা। তো 12,000-এর 1/3 কত? 12,000 ভাগ 3 দিলে 4,000 টাকা। তাহলে 4,000 টাকা অর্জিত হয়েছে। আর প্রাপ্য সেবায় 2,000 টাকা। তো প্রাপ্য সেবায় আয়ের প্রাপ্য, হ্যাঁ আয়ের প্রাপ্য, এটা হচ্ছে তোমার চলতি সম্পদ। তো প্রাপ্য সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট, এই হচ্ছে তোমার সমন্বয় দাখিলা। তো এখানে আরেকটা আছে যে বেতন খরচ 3/4 আছে। তার মানে খরচ হচ্ছে 3 অংশ আর 1 অংশটা হচ্ছে বকেয়া। হ্যাঁ, তো বেতন খরচ হচ্ছে 18,000 টাকা। তো 18,000 আচ্ছা গুণ 3, 13,500 টাকা হচ্ছে খরচ। তাহলে 18,000 থেকে 13,500 বাদ দিলে কত থাকে? 4,500 টাকা। তো এটা হচ্ছে বকেয়া বেতন খরচ। তো এটা যাবে তা কি হবে? বেতন খরচ ডেবিট এবং বকেয়া বেতন খরচ ক্রেডিট। তো আমার র্যামিলের মধ্যে সমন্বয়, র্যামিলের বাইরের সমন্বয় সবগুলো যাবে তা আমরা একটা রাফ করে নিলাম। এখন চলো আমরা সলভে যাই। দেখো প্রথমে কি আছে? বীমা খরচ, অগ্রিম বীমা খরচ। তো আমি কি বলছিলাম যে, দুঃখিত, এই যে এখানে আছে তোমার অনুত্তীর্ণ, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য ধরো। এখানে না, হ্যাঁ আচ্ছা, আমি কি বলছিলাম যে অনুত্তীর্ণ বীমার পরিমাণ 2,000 টাকা। অনুত্তীর্ণ বীমার পরিমাণ 2,000 টাকা। আর এখানে তোমার, এখানে কি তোমার বীমা খরচ দেওয়া আছে? অগ্রিম বীমা, হ্যাঁ অগ্রিম বীমা দেওয়া আছে, অগ্রিম বীমা দেওয়া আছে। অগ্রিম বীমা কত দেওয়া আছে? অগ্রিম বীমা আছে 6,000 টাকা দেওয়া আছে।
৬,০০০ টাকার মধ্যে ৬,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা হচ্ছে অনুত্তীর্ণ। তো এখানে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যেটা দেওয়া নাই সেটার সমন্বয় জাবেদা দিতে হবে। হ্যাঁ, যেটা দেওয়া নাই, তো অনুত্তীর্ণটা দেওয়া আছে, তার মানে আমার দেওয়া নাই কোনটা? উত্তীর্ণ দেওয়া নাই, উত্তীর্ণ দেওয়া নাই। হ্যাঁ, উত্তীর্ণ দেওয়া নাই। তো উত্তীর্ণ যেহেতু দেওয়া নেই, সবসময় মাথায় রাখবা যে বিমার ক্ষেত্রে সবসময় উত্তীর্ণ অংশটা বের করতে হবে। বিমার ক্ষেত্রে সবসময় উত্তীর্ণ অংশটা বের করতে হবে এবং এটার উপরই জাবেদা দিতে হবে। তো অনুত্তীর্ণ ২,০০০ আর অগ্রিম বিমা দেওয়া আছে ৬,০০০, তার মানে ৬,০০০ মাইনাস ২,০০০ কত? ৪,০০০। এই ৪,০০০ টাকাটা হচ্ছে আমার উত্তীর্ণ অংশ। ৪,০০০ টাকাটা হচ্ছে আমার উত্তীর্ণ অংশ। তো উত্তীর্ণ মানে কি? আমার অগ্রিম বিমা কমায় দিচ্ছে, তার মানে অগ্রিম বিমা ক্রেডিট আর বিমা খরচ ডেবিট। অগ্রিম বিমা ক্রেডিট আর বিমা খরচ ডেবিট। এই যে অগ্রিম বিমা হিসাব ক্রেডিট আর বিমা খরচ ডেবিট। হ্যাঁ, তো বিমার ক্ষেত্রে সবসময় উত্তীর্ণ অংশটা জাবেদা হবে। এটা লিখে রাখো যে বিমার ক্ষেত্রে সবসময় উত্তীর্ণ অংশের দাখিলা দিতে হবে, উত্তীর্ণ অংশের দাখিলা দিতে হবে। ঠিক আছে, বিমার ক্ষেত্রে সবসময় উত্তীর্ণ অংশের দাখিলা দিতে হবে। আচ্ছা, তো এখানে সাপ্লাইজেরটা তো আমরা বললামই। তো অব্যবহৃত সাপ্লাইজ ছিল ১,২০০ টাকা, আর সাপ্লাইজ ছিল কত? ১৮,০০০ টাকা, সরি ৮,০০০ টাকা, তাই না? ৮,০০০ টাকা। তাহলে ৮,০০০ থেকে ১,২০০ বাদ দিলে কত থাকে? ৮,০০০ থেকে ১,২০০ বাদ দিলে থাকে হচ্ছে ৬,৮০০ টাকা। তো এখানে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট হবে এবং এটার এগেইনস্টে খরচ বাদ দিয়ে যেটা আছে ওটা বসায় দিবা। খরচ বাদ দিয়ে যেটা আছে ওটা বসায় দিবে। এই যে খরচ বাদ দিলে কি থাকে? সাপ্লাইজ হিসাব। এই যে সাপ্লাইজ হিসাব ক্রেডিট। বোঝা গেছে? আচ্ছা, অনুপার্জিত সেবায়ের এত অংশ অর্জিত হয়েছে। অর্জিত হওয়া মানে কি? আমার আয় বৃদ্ধি পাওয়া। অর্জিত হওয়া মানে কি? আয় বৃদ্ধি পাওয়া। এই দেখো, তাই এখানে সেবা আয় ক্রেডিট হলো, এখানে সেবা আয় ক্রেডিট হলো। হ্যাঁ, আর এটার এগেইনস্টে কি আসবে? অনুপার্জিত সেবা আয় ডেবিট। ৪,০০০ কিভাবে বের করলাম? ১/৩ দেওয়া ছিল কত? ১২,০০০ টাকা। অনুপার্জিত সেবার পরিমাণ ১২,০০০ টাকা। ১২,০০০কে তোমার ৩ দিয়ে ভাগ দিলে কত আসে? ১২,০০০কে ৩ দিয়ে ভাগ দিলে আসে ৪,০০০। এটা হচ্ছে আমার এক অংশ। তো তাই অনুপার্জিত সেবা আয় ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। আগে আমাকে মাথায় রাখতে হবে এখানে কি বলছে? অর্জিত হয়েছে, তার মানে অর্জিত অংশটা আগে কাউন্ট করতে হবে। অর্জিত হওয়া মানে আমার আয় বৃদ্ধি পাওয়া, তার মানে আগে আয় বৃদ্ধি করে নিই, সেবা আয় ক্রেডিট দিয়ে নিই। তো সেবা আয় ক্রেডিট দিলে এটার এগেইনস্টে কি হবে? আমরা কিসের অর্জিত, মানে কোন অংশের অর্জিত হয়েছে সেবা আয়? অনুপার্জিত সেবা আয়ের অংশের মধ্যে অর্জিত হয়েছে, তার মানে এগেইনস্টে আসবে অনুপার্জিত সেবা আয়। বোঝা গেল? একটা, যে কোনো একটা, এইসব জাবেদার ক্ষেত্রে, সমন্বয় দাখিলার ক্ষেত্রে যে কোনো একটা কি হবে সেটা আগে ধরবা, তারপরে বাকিটা অটোমেটিক তুমি বুঝতে পারবা। ঠিক আছে, কমন সেন্স দিয়ে। আর তারপরে কি? প্রাপ্য সেবা আয়। তো প্রাপ্য সেবা আয়, আয়ের বকেয়া কি? সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তো প্রাপ্য, যে কোনো কিছু প্রাপ্য তোমার চলতি সম্পদ, এটা বাড়ায় দেয়। তো প্রায় প্রাপ্য সেবায় ডেবিট। এবার এটার এগেইনস্টে প্রাপ্য কেটে দিলে কি থাকে? সেবা আয় থাকে, সেবা আয় ক্রেডিট। এই যে প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট ২,০০০। তারপরে এই সমন্বয়গুলো সব শেষ। এখন আসো বেতন খরচের সমন্বয়। এটা অলরেডি আমি বলে দিয়েছি যে কিভাবে হবে। হ্যাঁ, বেতন খরচ এখানে কত আছে? বেতন ৬,০০০, তাই না? তো বেতন খরচ এখানে কত? সাপ্লাইজ হচ্ছে ৮,০০০, বেতন খরচ ১৮,০০০। তাহলে ১৮,০০০ ভাগ ৪, ১৮,০০০ ভাগ ৪, ৪,৫০০ গুণ ৩, ১৩,৫০০। ১৩,৫০০টা হচ্ছে আমার খরচ। তাহলে ১৮,০০০ না ১৩,৫০০, বাকিটা হচ্ছে আমার কি? বেতন খরচ। আচ্ছা স্যার, বাকিটা হচ্ছে আমার কি? তোমার বকেয়া বেতন। বকেয়া বেতন। তো এখানে বকেয়া বেতন নির্ণয় করার ক্ষেত্রে তোমার যেহেতু বলছে যে বেতন খরচ হচ্ছে ৩ অংশটা, তো এখানে আমার ডিরেক্ট ৩ দিয়ে ভাগ করতে হবে। এখানে ৪ দিয়ে ভাগ করলে তোমার হিসাব মিলবে না। ঠিক আছে, এখানে ১৮,০০০ হচ্ছে টোটাল বেতনের অ্যামাউন্ট। ১৮,০০০ হচ্ছে টোটাল বেতনের অ্যামাউন্ট। এখানে খরচ কত? খরচ হচ্ছে তোমার ৩ অংশটা। তো ১৮,০০০ ভাগ ৩ দিলে কত আসতেছে? ৬,০০০ আসতেছে। তো এই ৬,০০০-এর উপর আমার হচ্ছে সমন্বয় দাখিলা দিতে হবে। তো বেতনের তোমার সমন্বয় দাখিলা কি? বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন বা প্রদেয় হিসাব বা বকেয়া বেতন ক্রেডিট। কেন? কারণ কি? তোমার দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট।
বোঝা গেল? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমার বকেয়া বেতনটা কিভাবে বের করব? এরকম যদি থাকে যে বেতন দেওয়া থাকে এবং 3/4 অংশ দেওয়া থাকে, তাহলে ডিরেক্ট আমার লব, এটা হচ্ছে হর, এটা লব, আমার লব দিয়ে আমি ভাগ দিব, ডিরেক্ট আমার লব দিয়ে আমি ভাগ দিব। এটা শুধুমাত্র বেতনের ক্ষেত্রে, ঠিক আছে? নাহলে তোমার কিন্তু হিসাবে গড়মিল আসতে পারে। আচ্ছা গেল। তো আমার সমন্বয় দাখিলার যে টাইপটা ছিল এটা আমরা বুঝলাম বা সলভ করলাম। এখন আমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা বা টাইপটা, সেটা হচ্ছে কার্যপত্র প্রস্তুত করো। তো কার্যপত্র প্রস্তুতের মধ্যে একটা শিখলেই এনাফ, সেটা হচ্ছে 10 ঘর বিশিষ্ট। 10 ঘর বিশিষ্ট পারলে 8 ঘর বিশিষ্ট অটোমেটিক পারবা। তুমি যদি লেভেল 3 কমপ্লিট করো, লেভেল 1 কিন্তু তোমার কাছে দুধ ভাত মনে হবে, ঠিক আছে? তো 10 ঘর বিশিষ্ট কার্যপত্র কিভাবে প্রস্তুত করবা? 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের ক্ষেত্রে তোমার কনসেপ্ট ক্লাসে কিন্তু আমি একটা ছক দেখিয়ে দিয়েছিলাম। তো 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের আগে আমরা ছক দেখে নিই, বাকিটা পরে। তো কার্যপত্রে প্রথমে কি থাকবে? বিবরণ। রেয়ামিলের একটা ঘর থাকবে, সমন্বয়ের একটা ঘর থাকবে, সমন্বিত রেয়ামিলের ঘর থাকবে, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে 10 ঘর। কিভাবে 10 ঘর? রেয়াম 1 2 3 4 5, 5 দুগুণ 10, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট সহ, ঠিক আছে? আর 8 ঘর বিশিষ্ট কার্যপত্র হচ্ছে সমন্বিত রেয়ামিল থাকে না, ওখানে ডিরেক্ট আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, মানে সমন্বিত রেয়ামিলের কলমটা বাদে বাকি সব কলমটা থাকে, ঠিক আছে? 8 ঘর বিশিষ্ট সমন্বিত রেয়ামিলের ঘরটা থাকে না, বোঝা গেল? তো এটার কি হবে? বিবরণ, রেয়ামিল, সমন্বয়, সমন্বিত রেয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আর প্রত্যেকটা কি? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। হ্যাঁ, এই হচ্ছে তোমার ছক। এখন আসি কিভাবে এটা আমরা কাউন্ট করব। দেখো, মূলধন, হ্যাঁ, এখানে দুইটা জিনিস কাউন্ট করবে, একটা হচ্ছে ছকের জিনিস আর একটা হচ্ছে তোমার সমন্বয়ের জিনিস। মূলধনের কি কোনো সমন্বয় আছে? এখানে একটা জিনিস তুমি করে রাখবা, সেটা হচ্ছে যেটা সমন্বয় আছে ওইটার পাশে স্টার, যেমন অব্যবহৃত মনিহারি, তার মানে মনিহারির এখানে সমন্বয় আছে। সেবা প্রদান এখনো পাওয়া যায়নি, সেবা আয় কই আছে, এখানে সমন্বয় আছে। হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয়, এখানে সমন্বয় আছে। অগ্রিম বীমা প্রতি মাসে 1000 টাকা, অগ্রিম বীমার এখানে সমন্বয় আছে, ঠিক আছে? স্টার্ট দিয়ে নিবা। তো মূলধনে কি কোনো সমন্বয় আছে? নাই। তার মানে মূলধনটা, মূলধন হিসাব কি? ক্রেডিট। মূলধন কি? ক্রেডিট। যেহেতু মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেয়, মূলধন মালিকানা একটা সত্ত্বের একটা অংশ, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। তো 85,000 টাকা মূলধন, এই যে মূলধন আগে লেখো। তো রেয়া মিলে এটা ক্রেডিট সাইডে যাবে। এখানে কি কোনো সমন্বয় আছে? নাই, তাই এখানে সমন্বয়ের ঘর ফাঁকা। তারপরে মূলধন, সমন্বিত রেয়ামিল, সমন্বিত রেয়ামিলটা হচ্ছে এই রেয়ামিল আর সমন্বয়ের যোগফল, রেয়ামিল আর সমন্বয়ের যোগফল। তো রেয়ামিলে ক্রেডিট দিকে ছিল কত? 85,000 টাকা। সমন্বয় ক্রেডিট দিকে কত ছিল? 0 টাকা। তো 85,000 যোগ 0 কত? 85,000 টাকাই তোমার আছে, বোঝা গেল? আর মূলধন কি তোমার আয় বিবরণীতে যায়? মূলধন কিন্তু আয় বিবরণীতে যায় না, বিশদ আয় বিবরণীতে যায় না। মূলধন হচ্ছে কি? তোমার আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর্থিক অবস্থার বিবরণীতে কি কি যায় আমার? সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব, তাই না? সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। তো মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান, তাই আর্থিক অবস্থার বিবরণীতে এটা ক্রেডিট দিকে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে এটা ক্রেডিট দিকে যাবে, বোঝা গেছে? তাহলে মূলধন আমি দিলাম, সমন্বয় নাই, সমন্বিত রেয়ামিলে যোগ 85,000 বসালাম, তারপরে ডিরেক্ট আর্থিক অবস্থার বিবরণীতে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে সেবা আয়। সেবা আয় কত আছে? 60,000 টাকা। তো 60,000 টাকা আগে রেয়ামিলে বসায় নাও। তো সেবা আয়, আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। তো ক্রেডিট সাইডে রেয়ামিলে আগে বসায় নাও। হ্যাঁ, এই যে আমি ক্রেডিট সাইডে রেয়ামিলে বসায় নিলাম। আচ্ছা, তো সেবা আয়ের পাশে আমার স্টার্ট দেওয়া ছিল, তাই না? আচ্ছা, স্টার্ট দেওয়া ছিল, এই যে সেবা প্রদান 8,000 টাকা এখনো পাওয়া যায়নি, তার মানে এটা এই সেবা আয়ের সাথে যোগ হবে, যেহেতু প্রাপ্য সেবা আয়। হ্যাঁ, এই 8,000 এই সেবা আয়ের সাথে যোগ হবে। এটা হচ্ছে আমার সমন্বয়ের অঙ্ক। 8,000 টাকা হচ্ছে আমি সমন্বয়ে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে রেয়া মিলে 60,000 টাকা দিলাম, আর সমন্বয় আরো 8,000 টাকা যে পাবো, এটা একটা প্লাস দেওয়ার দরকার নেই, এই ক্রেডিটে আমি 8,000 টাকা দিলাম। এখন রেয়া মিলে ছিল কত? 60,000 ক্রেডিট, এই সমন্বয় কত? 8,000, তাহলে 60 আর 8,000 কত? 68,000। আচ্ছা, এই 60,000 আর 8,000 কত? 68,000। 68,000 টাকা হবে ক্রেডিটে। হ্যাঁ, সেবায় 68,000 টাকা হবে ক্রেডিটে। এখানে ভুল আছে, এখানে ভুল আছে, 80,000 হবে না। এখানে কি তোমার প্রাপ্য সেবায় আর কোনো কিছু আছে? 20,000 কি আছে কোনো অ্যামাউন্ট?
সেবা আয় 60,000, ওকে 60,000। আর সেবা প্রদান 8,000 টাকা এখন হিসাবভুক্ত হয়নি, সেবা প্রদান 8,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি। ওকে, তো 8,000 টাকা আমি দিলাম, এখানে 68,000 হবে, এখানে ভুল আছে। হ্যাঁ, এখানে ভুল আছে। তো 60,000 আর 8,000 কত? 68,000। তো সমন্বিত মিলে এখানে 68,000 হবে। আর এখানে আয় বিবরণীতে সেবা আয় কি তোমার আয় বিবরণীতে যায়, আয় বিবরণীতে কি আয় থেকে ব্যয়সমূহ বাদ যায়, এখানে কিন্তু আর্থিক অবস্থা বিবরণী কিছু নাই, এখানে 68,000 হবে। 68,000 টাকা হলো। তারপরে হচ্ছে সেবায় আমি বসালাম। হ্যাঁ, সেবায় বসালাম। আচ্ছা, এখানে সেবায়ের মধ্যে আরো উপাদান আছে, এখানে সেবায়ের মধ্যে আরো উপাদান আছে, সেটা হচ্ছে তোমার এখানে 12,000 আরো যোগ হবে, এখানে সেবায়ের আরো সমন্বয় আছে। হ্যাঁ, সেবায়ের আরো সমন্বয় আছে। তো সেবা আয় এখানে 68,000 হবে না, ঠিকই আছে, 80,000ই হবে। তো সেবা আয় এখানে কত দেওয়া ছিল? 60,000। হ্যাঁ, সেবা আয় এখানে 60,000 টাকা দেওয়া ছিল, তো এটা আমার খেয়াল করিনি আমি, বাদ হয়ে গেছে। তো সেবা এখানে 60,000 টাকা দেওয়া ছিল। এখানে বলা হয়েছে যে তোমার সেবা প্রদান 8,000 টাকা এখনো পাওয়া যায়নি, তার মানে এটা সেবা আয়ের সাথে যোগ হবে 8,000 টাকা, 8,000 টাকা যোগ হবে। আর এখানে বলছে অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় কত টোটাল? অনুপার্জিত সেবা আয় 25,000 টাকা, অনুপার্জিত সেবা আয় 25,000 টাকা। এখানে সমন্বয় ছিল যে হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয় 13,000 টাকা ছিল, তার মানে 25,000 থেকে 13,000 বাদ দিলে, 25,000 থেকে 13,000 আমি বাদ দিলাম, কত থাকে? 25,000 মাইনাস 13,000, 25,000 মাইনাস 13,000, 12,000 টাকা থাকে, তাই না? তার মানে এই 12,000 টাকাও কিন্তু আমার সেবায়ের মধ্যে ঢুকে গেছে। কিভাবে ঢুকে গেল এটা একটু ভালো মতো খেয়াল করবা। তোমরা যখন এই টাইপের অঙ্ক পাবা তখন কিন্তু মিস্টেক হওয়ার পসিবিলিটি বেশি। দেখো প্রথম দেখায় কিন্তু আমারও মনে হয়েছে যেখানে ভুল দেওয়া ছিল, আসলে ভুল দেওয়া ছিল না। দেখো সেবা আয়, সেবা আয় দেওয়া আছে 60,000 টাকা। হ্যাঁ, এবং এখানে সেবা প্রদান 8,000 টাকা এখনো পাওয়া যায়নি। তো নর্মালি চোখের দেখায় মনে হবে যে আচ্ছা 60,000 টাকা আর এখানে 8,000 টাকা পাওয়া যায়নি, দুইটা যোগ করে দিলে 68,000 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে সেবা আয়ের মধ্যে অর্জিত অংশটা কাউন্ট করতে হবে। অনুপার্জিত সেবা আয় মানে কি? আমার সেবা আয়টা অর্জন করা হয়নি। হ্যাঁ, তো অনুপার্জিত সেবা আয় হচ্ছে 13,000 টাকা ছিল বছর শেষে, তার মানে আমার বাকিটা সেবায় আমি কিন্তু অর্জিত হয়েছে। হ্যাঁ, অনুপার্জিত সেবায় এখানে 25,000 ছিল রেওয়া মিলে, আর বছর শেষে থাকে 13,000, তার মানে 25,000 থেকে 13,000 বাদ দিলে যেই টাকাটা থাকবে 12,000 টাকাটা হচ্ছে আমার অর্জিত অংশ, 12,000 টাকাটা অর্জিত অংশ। তো অর্জিত অংশটা আমার সেবা আয়ের সাথে যোগ করতে হবে, অর্জিত অংশটা আমার সেবা আয়ের সাথে যোগ করতে হবে, ঠিক আছে? তাই এখানে দেখো, এখানে কিন্তু খালি চোখে এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো 60,000 68,000 পর্যন্ত কিন্তু আমরা হিসাব করেছি, কিন্তু এই যে দেখো হিসাবকালে অনুপার্জিত সেবা আয় 13,000 টাকা ছিল, এটা তো আমাদের নর্মালি মাথায় আসবে যে এটা অনুপার্জিত সেবা আয়ের সমন্বয়, এখানে সেবা আয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে তোমার সম্পর্ক আছে। অনুপার্জিত সেবায় যেহেতু 13,000 টাকা ছিল, এটা অর্জন করা হয়নি, তার মানে আমার রেয়া মিলে ছিল 25,000, অর্জন করা হয়নি 13,000, তার মানে বাকিটুকু অর্জন করা হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে। তো এই যে অর্জিত অংশটা 12,000 টাকাটাও যোগ হবে, সমন্বয়। হ্যাঁ, তাই দেখো সমন্বয় এই যে 60,000, এখানে এভাবে প্লাস না দিয়ে ডিরেক্ট 20,000 টাকা দিলে সুবিধা হতো, এখানে ডিরেক্ট 20,000 টাকা দিবা তুমি। হ্যাঁ, এখানে ডিরেক্ট 20,000 টাকা দিবা, নাহলে এরকম কনফিউশন হবে। তো সমন্বয় 20,000, নিচে তুমি নোটে লিখে দিতে পারো বা টিকায় লিখে দিতে পারো যে তোমার 8,000 টাকা হচ্ছে প্রাপ্য আর 12,000 টাকা হচ্ছে অর্জিত অংশ, অর্জিত অংশ। হ্যাঁ, তুমি এটা নিচে সাইড নোটে টিকা দিয়ে দেখা দিতে পারো যে এটা এইভাবে আসছে। তো এই হচ্ছে 20,000 টাকা, তাহলে 60,000 এখানে ক্রেডিট, আর এখানে ক্রেডিটের সমন্বয় 20,000 টাকা, তাহলে 60 আর 20 কত? 80,000 টাকা সমন্বিত রেওয়ামিল। হ্যাঁ, আর আয় বিবরণীতে কত আসতেছে? তোমার ক্রেডিট অংশে 80,000 টাকা আসতেছে, কারণ কি আয় বিবরণী মানে কি? বিশদ আয় বিবরণী, এখানে সমস্ত আয় ব্যয় তোমার অন্তর্ভুক্ত হয়, যেহেতু আয় ব্যয় অন্তর্ভুক্ত হয়, আয় এখানে সমন্বিত রেওয়ামিলে ক্রেডিট, আয় বিবরণীতেও ক্রেডিট। এতটুকু বোঝা গেছে? কনফিউশন আছে কোনো? আচ্ছা,
তো প্রথম দুইটা এন্ট্রি আমাদের কাজ শেষ। হ্যাঁ, প্রথম দুইটা এন্ট্রি আমার কাজ শেষ, এটা আমরা কেটে দিব। তারপর আসি আসবাবপত্র। আসবাবপত্র, এখানে কি আসবাবপত্র রিলেটেড কোনো কিছু আছে নিচে? এখানে আসবাবপত্র রিলেটেড কোনো কিছু নাই, তার মানে আসবাবপত্রটা আমার ডেবিট হবে, রেওয়া মিলে ডেবিট হবে, আর আসবাবপত্রটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো এই যে আসবাবপত্রটা রেওয়া মিলে ডেবিট হলো, এটার কোনো সমন্বয় নাই, সমন্বিত রেওয়া মিলে এখানে মনে করো এখানে 0, এখানে তোমার ডেবিট ক্রেডিটেও 0 0। হ্যাঁ, এখানে ক্রেডিটে তো আসবে না, তোমার ডেবিটে 0, তার মানে 1,65,000 যোগ 0, 1,65,000 টাকা সমন্বিত রেওয়া মিলে, আর এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের সাইডে। যেহেতু আসবাবপত্র একটা সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে এটা ডেবিট সাইডে গেল। বোঝা গেল? আচ্ছা, আসবাবপত্র গেল। তারপরে পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র। দেখো, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র এটা এক ধরনের খরচ, তো এটা যাবে হচ্ছে আয় বিবরণীতে। হ্যাঁ, আয় বিবরণীতে তোমার পুঞ্জীবিত অবচয়টা যাবে, আয় বিবরণীতে যাবে। হ্যাঁ, এখানে দেখো পুঞ্জীবিত অবচয় কত আছে, 30,000, আসবাবপত্র 30,000। হ্যাঁ, তো এখানে কিন্তু ক্রেডিট সাইড দেওয়াই আছে, তোমরা আবার পাকনামি করে ডেবিট সাইডে দিয়ে এসো না। কারণ কি, আমাদের আসবাবপত্রের অবচয়ের জাবেদা দাখিলে আমরা কি শিখছিলাম, অবচয় ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তো এই যে পুঞ্জীবিত অবচয় কিন্তু ক্রেডিট সাইডে দেওয়াই আছে, তোমরা আবার ইঞ্জিনিয়ারিং করে ডেবিট সাইডে বসাই দিও না। হ্যাঁ, পুঞ্জীবিত অবচয় 30,000 তুমি দিলা, এই যে পুঞ্জীবিত অবচয় 30,000 দিলা রেওয়া মিলে, এটার কি কোনো সমন্বয় আছে? নাই, তো ডিরেক্ট এখানে সমন্বিত রেওয়া মিলে দিলা। আর হচ্ছে পুঞ্জীবিত অবচয়টা তোমার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে তোমার সম্পদ থেকে বাদ যায়, তাই এখানে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হবে। একটা জিনিস মাথায় রাখবা, পুঞ্জীবিত অবচয়টা আর্থিক অবস্থার বিবরণীতে যায়, আর শুধু অবচয় এটা যায় হচ্ছে আয় বিবরণীতে। এটা একটু লিখে রাখো যে শুধু অবচয় আয় বিবরণীতে যায়, আর পুঞ্জীবিত অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ থেকে পুঞ্জীবিত অবচয়টা মাইনাস করো না, তাই এটা দেখো আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট হয়েছে। বোঝা গেল? তো এটা একটু লিখে দাও যে শুধু অবচয় যায় হচ্ছে আয় বিবরণীতে ডেবিট সাইডে, শুধু অবচয় আয় বিবরণীতে ডেবিট সাইডে যাবে, অবচয় আয় বিবরণীতে ডেবিট সাইডে বসবে, বসবে, আর পুঞ্জীবিত অবচয়টা আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট সাইডে বসবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাও গেল, এটার কোনো আমার সমন্বয় ছিল না, তো এই চারটা আমার শেষ। এখন আসে অনুপার্জিত সেবায়। তো অনুপার্জিত সেবায় এখানে কি আছে, ক্রেডিট আছে। তো ক্রেডিট সাইডে আগে বসায় নাও, রেওয়া মিলে আগে ক্রেডিট সাইডে বসায় নাও, 25,000 টাকাটা আগে রেওয়া মিলে ক্রেডিট সাইডে বসায় নাও। এই যে অনুপার্জিত সেবায় 25,000 রেওয়া মিলে বসায় নিচ্ছে। আচ্ছা, এখন আসি সমন্বয়। এখানে বলছে যে হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয় 13,000 টাকা ছিল। হিসাবকাল শেষে অনুপার্জিত সেবা আয় 13,000 টাকা ছিল, তার মানে এখানে অনুপার্জিত সেবায় হিসাবকাল শেষে 13,000 টাকা ছিল, তার মানে অর্জিত অংশ কত হয়েছে, 12,000 টাকা। ওই যে 25,000 থেকে 12,000 বাদ দিলাম, এই যে 12,000 টাকা বাদ দিলাম, অনুপার্জিত সেবায় যদি ক্রেডিট হয় তো বাদ দিতে গেলে আমার কি করা লাগবে, ডেবিট করে বাদ দিতে হবে। তাহলে অনুপার্জিত সেবায় 25,000 এবং ডেবিট সাইডে এই 12,000 অর্জিত অংশটা বাদ দিলে আমার যেটা থাকবে সেটা হচ্ছে এই 13,000 টাকা। ঠিক আছে? সমন্বিত রেওয়া মিলে আমার এই 13,000 টাকা থাকতে হবে। তাহলে আমরা দেখো এটা কিভাবে ক্যালকুলেট করি। এই যে অনুপার্জিত সেবায় আগে 25,000 বসায় নিছো, তো সমন্বয় আমার কি করা লাগবে, অর্জিত অংশটা বাদ দিতে হবে। তো অর্জিত অংশ কত ছিল, 12,000 টাকা, তো এখানে দেখো ডেবিট করছি। হ্যাঁ, তো সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট 25,000, ডেবিট 12,000, তো ক্রেডিট থেকে ডেবিট বাদ দিব, 25,000 থেকে 12,000 টাকা বাদ দিলে আমার ক্রেডিট সাইডে কত থাকতেছে, 13,000 টাকা। ক্রেডিট সাইডে কত থাকতেছে, 13,000 টাকা। তো অনুপার্জিত সেবা আয় এটা এক ধরনের দায়। হ্যাঁ, অনুপার্জিত সেবা আয় এটা এক ধরনের দায়। হ্যাঁ, অনুপার্জিত সেবা আয় এটা এক ধরনের দায়। তো যেহেতু দায়, তাই এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে যায়, এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে যায়। অনুপার্জিত সেবা আয় এটা তোমার আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে যায়। কারণ কি, অনুপার্জিত সেবা আয় হচ্ছে অগ্রিম আয়ের অপর নাম, অগ্রিম আয়ের অপর নাম। হ্যাঁ, অনুপার্জিত মানে অগ্রিম, তো আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তাই এটা ক্রেডিট দিকে গেছে। বোঝা গেছে?
তো এটা তোমরা হয়তো বা বুঝুনি। অনুপার্জিত সেবায় আগে কি করবা, 25,000 যেটা আছে ওটা বসায় নিবা, আগে ব্রেন খাটানোর দরকার নেই। তারপরে এখানে কি বলছে, তারপরে একটু ব্রেন খাটাবা, যে কি বলছে যে হিসাব কাজ শেষে অনুপার্জিত সেবায় 13,000 টাকা ছিল, তার মানে সমন্বিত মিলে ব্যালেন্স আমার 13,000 থাকতে হবে। তার মানে আমার অর্জিত অংশটা বাদ দিতে হবে। অর্জিত অংশ কত ছিল, 25,000 মাইনাস 13,000 বাদ দিলে যেটা থাকবে সেটা আমার অর্জিত অংশ। তো অর্জিত অংশ আমি ডেবিট সাইডে বসালাম, এই যে ডেবিট সাইডে বসালাম। তো 25 থেকে 12 বাদ দিলাম, বাদ দিয়ে যে 13,000 টাকা আমার সমন্বিত মিলে ক্রেডিট সাইডে থাকলো। আর এটা আমার যেহেতু দায়, তাই ক্রেডিট দিকে যায় আর্থিক অবস্থার বিবরণীতে। বোঝা গেছে? তারপরে দেখো মণিহারি। মণিহারি কত ছিল, 4,000 টাকা। মণিহারি কত, 4,000 টাকা। কোন সাইডে আছে, ডেবিট সাইডে আছে, তাকে বসায় নাও। এই যে মণিহারি 4,000 টাকা ডেবিট সাইডে আছে, আগে বসায় নাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার এখন আমরা দেখব সমন্বয় কি আছে। সমন্বয় কি আছে, এখানে বলছে অব্যবহৃত মণিহারি 1,500 টাকা। তা আমার এন্ট্রিতে কি আছে, মণিহারি আমরা বের করব, আমার মণিহারি খরচ কতটুকু, তাই না? তো অব্যবহৃত মণিহারি হচ্ছে তোমার চলতি সম্পদ, তো এটা আমার বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে মণিহারি থেকে অব্যবহৃত মণিহারিটা আমরা বাদ দিব, ঠিক আছে? তো মণিহারি ছিল 4,000, অব্যবহৃত মণিহারি, মণিহারি ছিল ডেবিট 4,000, অব্যবহৃত মণিহারি এই 1,500 টাকা আমরা ক্রেডিটে বাদ দিব। হ্যাঁ, ক্রেডিটে দিলাম যেন আমরা বাদ দিতে পারি। এই 4,000 থেকে 1,500 বাদ দিলে আমার কত থাকে, 2,500 টাকা। এই 2,500 টাকা হচ্ছে আমার মণিহারি খরচ, এই 2,500 টাকা আমার মণিহারি খরচ। তো মণিহারি খরচটা আমার কোথায় আসে, বিশদ আয় বিবরণীতে আসে। যেহেতু বিশদ আয় বিবরণীতে সম্পূর্ণ কি অন্তর্ভুক্ত হয়, সকল ধরনের আয় ব্যয় অন্তর্ভুক্ত হয়। তো এখানে আমরা যেহেতু খরচটা বের করলাম, তো এই খরচটা আমরা এই যে 2,500 টাকাটা, এই 2,500 টাকাটা আমরা আয় বিবরণীতে খরচ হিসেবে লিপিবদ্ধ করলাম। আচ্ছা, তো মণিহারি গেল। এখন আসি অগ্রিম বীমা। অগ্রিম বীমা আমার শুধু সম্পদ অংশটা দেখাতে হবে। অগ্রিম বীমা কি এক ধরনের চলতি সম্পদ। আচ্ছা, তো অগ্রিম বীমা কত, 20,000 টাকা। তো আগে এত মাথা কাটানোর দরকার নেই, আগে 20,000 টাকা রেয়ামিলে লিখে নাও। এই যে অগ্রিম বীমা 20,000 টাকা রেয়ামিলে লিখে তুমি নিলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে যে অগ্রিম বীমা প্রতি মাসে 1,000 টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়। মেয়াদ উত্তীর্ণ হয়, তো প্রতি মাসে 1,000 টাকা হলে 12 মাসে কত, 12,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়। তার মানে এই 12,000 টাকাটা আমার অগ্রিম বীমাটা থাকতেছে না, মানে অগ্রিম বীমা চলতি সম্পদ হিসেবে থাকতেছে না, এটা হচ্ছে আমার খরচ, এটা হচ্ছে আমার খরচ। বোঝা গেছে? তো এই 20,000 থেকে 12,000 আমার বাদ দিতে হবে। তো 20,000 অগ্রিম বীমা যদি ডেবিট হয়, তার মানে 12,000 আমার ক্রেডিটে দিতে হবে। এই যে 20,000 অগ্রিম বীমা ডেবিট আছে, 12,000 আমি সমন্বয় ক্রেডিটে দিলাম, বাদ দিলে আমার অগ্রিম বীমা খরচ থাকতেছে 8,000 টাকা। সরি, এটা খরচ না, অগ্রিম বীমা হচ্ছে আমার চলতি সম্পদ। হ্যাঁ, যেহেতু চলতি সম্পদ, এই 8,000 টাকা ব্যালেন্সটা আমার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিটে 8,000 দিলাম। কারণ কি, এটা হচ্ছে যেহেতু একটা চলতি সম্পদ, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমার কি কি অন্তর্ভুক্ত হয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত হয়। অগ্রিম বীমা যেহেতু চলতি সম্পদ, তাই এটা আমরা আর্থিক অবস্থার বিবরণী ডেবিট সাইডে দিলাম। আচ্ছা, তারপরে হাতে নগদ কত আছে, 11,000 টাকা। হাতে নগদের কোনো সমন্বয় নেই, তো হাতে নগদ আমার এক ধরনের চলতি সম্পদ। তো হাতে নগদ 11,000 টাকা, এটার কোনো সমন্বয় নেই, ডিরেক্ট 11,000 টাকা সমন্বিত মিলে বসাও। আর যেহেতু চলতি সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে বসাও। বসাইছো? এখন আসি, তোমরা বলবা যে ভাইয়া এই তিনটা কোথা থেকে আসলো, এই তিনটা তো নাই, রেয়ামিল তো শেষ হয়ে গেছে। তাই না? রেয়ামিল শেষ হয়ে গেছে, এরপরে তো আর নাই। তো এই তিনটা কোথা থেকে আসলো? তো দেখো, এই তিনটা আসছে হচ্ছে তোমার সমন্বয় থেকে। একটা কি, অব্যবহৃত মণিহারি, আর একটা প্রাপ্য হিসাব, আর একটা হচ্ছে বীমা খরচ, তাই না? তো অব্যবহৃত মণিহারিটা কোথা থেকে আসলো, এই যে অব্যবহৃত মণিহারি 1,500 টাকা। তো অব্যবহৃত মণিহারি এক ধরনের কি চলতি সম্পদ। আগে হচ্ছে রেয়ামিলের এন্ট্রি তুলবা, তারপর হচ্ছে সমন্বয়ের এন্ট্রি তুলবা। রেয়ামিলে কি অব্যবহৃত মণিহারি নামে কোনো এন্ট্রি আছে? নাই। তো অব্যবহৃত মণিহারি একটা এন্ট্রি যাবে। তো অব্যবহৃত মণিহারি যেহেতু চলতি সম্পদ 1,500 টাকা, এই যে 1,500 টাকা বসালা ডেবিট সাইডে,
ডিরেক্ট। এটা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে অভাবিত মনিহারি প্রাপ্য হিসাব বিমা খরচ, এখানে কিন্তু রেয়া মিলে কিছু না, এটা রেয়া মিলের রেন্টই না, এটা ডিরেক্ট তোমার সমন্বয় রেন্ট, এটা ডিরেক্ট সমন্বয় রেন্ট। তাই দেখো রেয়া মিল কিন্তু ফাঁকা, এখানে রেয়া মিলে কিছু বসেনি। বোঝা গেছে? অব্যবহৃত মনিহারি আমার কি ডেবিট হবে, এটা যেহেতু চলতি সম্পদ, তো সমন্বিত রেয়া মিলেও 1,500 টাকা ডেবিট। আর এটা যেহেতু চলতি সম্পদ, তাই আমার আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট সাইডে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট সাইডে যাবে, যেহেতু এটা একটা চলতি সম্পদ। ঠিক আছে? তারপরে দেখো সেবা প্রদান, যা 8,000 টাকা এখনো পাওয়া যায়নি, তো এটা প্রাপ্য হিসাবে যাবে, প্রাপ্য হিসাব। তো এই দেখো সেবা আয়, সেবা আয়ের ক্ষেত্রে আমার কিন্তু এই 8,000 টাকাটা যোগ করছিলাম আগে, তাই না? 8,000 টাকা সেবা আয় যোগ করছিলাম, তো সেবা আয়ের পার্টটা এখানে যোগ হয়েছে। তো এটা জাবেদা কি ছিল, টাকা এখনো পাওয়া যায়নি, এটা জাবেদা কি, এটা জাবেদা কি, সেবা প্রদান 8,000 টাকা এখনো পাওয়া যায়নি, এটা জাবেদা কি, প্রাপ্য হিসাব ডেবিট আর সেবায় ক্রেডিট। তো সেবায় ক্রেডিটের অংশটা এখানে 8,000 টাকা যোগ হয়েছে, আর প্রাপ্য হিসাব ডেবিটের অংশটা এই 8,000 টাকা এখানে অন্তর্ভুক্ত হয়েছে, ডেবিট। হ্যাঁ, প্রাপ্য হিসাব কি এক ধরনের চলতি সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তো সমন্বিত রেয়া মিলে 8,000 বসাও, এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ যেহেতু বৃদ্ধি পেলে ডেবিট, তাই তোমার ডেবিট সাইডে 8,000 টাকা আমি বসালাম। ঠিক আছে? তারপরে এই যে অগ্রিম বীমা প্রতি মাসে 1,000 টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়, তো মেয়াদ উত্তীর্ণ হয়, আগের বার আমরা কি বের করছিলাম, শুধু অগ্রিম বীমা মানে চলতি সম্পদের পার্থক্য আমরা বের করছিলাম, তাই না? চলতি সম্পদের পার্থক্য আমরা বের করছিলাম। অগ্রিম বীমা কত ছিল, 20,000 থেকে 12,000 বাদ দিলে কত থাকে তোমার, 20,000 থেকে ওই যে অগ্রিম বীমার ক্ষেত্রে কি করছিলাম, এই যে 20,000 থেকে 12,000 বাদ দিলে 8,000 টাকা অগ্রিম বীমা, মানে চলতি সম্পদ থাকে 8,000 টাকা। আর এই যে বাকি যে 12,000 টাকাটা, এটা কিন্তু বীমা খরচ, এই বীমা খরচটা তোমরা আবার এখানে অন্তর্ভুক্ত করবা সমন্বয়, এই যে বীমা খরচ 12,000 টাকা অন্তর্ভুক্ত করলা। তো বীমা খরচ, তো খরচটা যায় হচ্ছে, আমি কি বলছি যে আয় বিবরণীতে সব ধরনের আয় ব্যয় বা খরচ অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, তো খরচের অ্যামাউন্টটা, বীমা খরচের অ্যামাউন্টটা এই 12,000 টাকাটা এখানে তুমি বসালা। ঠিক আছে? তো আয় বিবরণীতে তোমার যেহেতু খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাই আয় বিবরণীতে ডেবিট সাইডে বসছে। ওকে, তারপর হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা কোথা থেকে পেলা, নিট মুনাফা তোমার এখানে তোমার নিট মুনাফা দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে? এখানে তোমার খ নাম্বারে নিশ্চয়, এখানে গ নাম্বার কোশ্চেন, এটা খ নাম্বারে তোমার নিট মুনাফা বের করতে বলছিল, নিট মুনাফা বের করতে বলছিল বা নিট মুনাফা দিয়ে দেওয়া ছিল। হ্যাঁ, তো নিট মুনাফা দিয়ে দেওয়া থাকবে। তো নিট মুনাফা সবসময় কিসের সাথে যোগ হয়, নিট মুনাফা হচ্ছে তোমার আয় বিবরণীর ক্রেডিট সাইডে, সরি, নিট মুনাফা হচ্ছে তোমার আয় বিবরণীর ডেবিট সাইডে তোমার যোগ হবে, ডেবিট সাইডে যোগ হবে। ডেবিট সাইডে কিভাবে যোগ হবে, আচ্ছা, তো এখানে নিট মুনাফা দিয়ে দেওয়া থাকবে না, সরি, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে নিট মুনাফাটা কিভাবে বের করবা সেটা আগে বলে নিই। আয় বিবরণী দেখো ক্রেডিটে কত আছে, 80,000 টাকা, আয় বিবরণী ক্রেডিটে কত আছে, 80,000 টাকা। ডেবিটে তোমার খরচ কত, 2,500 আর 12,000, 2,500 আর 12,000, তাহলে 12,000 আর 2,500 কত আসে, 12,000 আর 2,500 কত আসে, আমরা একটু যোগ করি, 12,000 আর 2,500 যোগ করলে আসে 14,500। তাহলে 80,000 থেকে 14,500 বিয়োগ দিলে কত থাকে, 65,500। হ্যাঁ, তো এখানে নিট মুনাফা বের করবা হচ্ছে ক্রেডিট আর ডেবিট সাইডের বিয়োগ করে। হ্যাঁ, 80,000 যেহেতু এখানে বেশি, তাই ডেবিট সাইডে আমার নিট মুনাফাটা আমি বসালাম। হ্যাঁ, আর নিট মুনাফা ক্রেডিট সাইডে বসবে যদি ডেবিট সাইডে বেশি হয়। ওকে, তো নিট মুনাফা ক্রেডিট সাইডে বসবে না, তোমার ক্রেডিট সাইডে বসবে হচ্ছে নিট ক্ষতি, কারণ ডেবিট সাইড যদি ক্রেডিট সাইডের থেকে বেশি হয় তাহলে নিট ক্ষতি হয়, আর ক্রেডিট সাইড যদি ডেবিট সাইডের থেকে বেশি হয় তাহলে নিট লাভ হয়। তো 65,500টা আমরা এভাবে বের করলাম। তো বাকিটা তোমার ইজি, এই যে ডেবিট ক্রেডিট জাস্ট যোগ করে দিবা, যোগ করে বসায় দিবা, দেখবা ডেবিট আর ক্রেডিট সবসময় মিলে যাচ্ছে, এখানে ডেবিট এখানে ক্রেডিট মিলে গেল, এখানে ডেবিট এখানে ক্রেডিট মিলে গেল। তোমাদের সমস্যা হতে পারে এই যে তোমার সমন্বয়ের পাঠটুকু, এখন তোমাদের কোশ্চেন আসতে পারে এবার সমন্বয়ের পাঠটুকু কীভাবে চিনবো, একভাবে চিনতে পারো। এই যে সেবা আয়, একবার তুমি 12,000 টাকা যোগ করলা না,
এই যে 12,000 টাকা যোগ করলা, বুঝবা এটার নিচে আর একটা সমন্বয় আছে। কি সমন্বয়? সেবা আয় প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তো এখানে প্রাপ্য হিসাবটা কি এখানে অন্তর্ভুক্ত আছে? নাই, তাই এটা তোমার নিচে আসবে। ঠিক আছে, এখানে মনিহারিটা আছে, মনিহারিটা আছে 4,000 থেকে 1,500 বাদ দিলে। তো এই যে 1,500 বাদ দিলে, এটা কোন মনিহারি বাদ দিছিল? তোমরা অব্যবহৃত মনিহারি বাদ দিছো না, তাই অব্যবহৃত মনিহারিটা আসবে। তেমনিভাবে বিমা খরচ দেখো, অগ্রিম বিমা, অগ্রিম বিমাটা আমরা শুধু বের করছি 8,000 টাকা, কিন্তু এই যে 12,000 টাকাটা এটা তো আমার বিমা খরচ, বিমা খরচটাকে আমি অন্তর্ভুক্ত করছি? করি নাই, তাই বিমা খরচটা আমার অন্তর্ভুক্ত করতে হবে। তো এইভাবে হচ্ছে তোমরা কার্যপত্র প্রস্তুত করবা। প্রথমে রেওয়া মিল, তারপর হচ্ছে সমন্বয়, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নিট মুনাফা বের করতে হবে। নিট মুনাফা কীভাবে বের করবা? ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ দিয়ে যা আসে এটা হচ্ছে আমার নিট মুনাফা। আর আর্থিক অবস্থা বিবরণীতে সবসময় ডেবিট আর ক্রেডিট সবসময় সেম হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা সলভ করি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে ধারে বিক্রয়ের পরিমাণ 6,000 টাকা, যা এখন হিসাবভুক্ত হয়নি। তো এখানে প্রাপ্য হিসাবের সাথে হিসাবভুক্ত হবে। তো প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট, সেবা হিসাব ক্রেডিট। সেবা আয় তোমাদের বেটার হবে যে সমন্বয়ের সাথে সাথে তোমরা যাবে এটা লিখে ফেলো। তো প্রাপ্য হিসাব তো এখানে দেওয়া আছে, সেবা আয় কি এখানে দেওয়া আছে? নাই। তো সেবা আয় দেখবা সমন্বয় আসতেছে। ঠিক আছে, মালিক কর্তৃক মূলধন আনয়ন 7,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মালিক কর্তৃক মূলধন আনয়ন 7,000 টাকা, তো মূলধনের সাথে এটা যোগ হবে। তো মূলধনের সাথে যোগ হবে। তো মালিক কর্তৃক মূলধন আনয়ন 7,000 টাকা, যা এখনো হিসাবভুক্ত হয়নি। তো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, এটার যাবে দেখি নগদ ডেবিট, মূলধন ক্রেডিট। তো এখানে শুধু মূলধন না, নগদের সাথেও এই 7,000 টাকাটা যোগ হবে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার সমন্বয়। ওকে, তো এখানে একটা এক্সট্রা সমন্বয় আসবে, সেটা হচ্ছে সেবা আয়। আর এখানে দুইটা সমন্বয় যেটা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, তো নগদও আছে এখানে, মূলধনও আছে এখানে। তো এখানে আলাদা করে আর সমন্বয় দেওয়ার দরকার নাই। তো চলো এটা আমরা সলভ করে ফেলি। 10 ঘর বিশিষ্ট প্রথমে আছে কি নগদ তহবিল। নগদ তহবিলে তোমার এই যে স্টার আমি দিছিলাম কেন? ওই যে 7,000 টাকা নগদ তহবিলের সাথে যোগ হবে। তো চলো আগে আমরা রেওয়া মিলে যেটা আছে নগদ তহবিল 6,000 টাকা ডেবিট বসালাম। তারপরে এখানে স্টার কেন দিছিলাম? কারণ এই 7,000 টাকাটা নগদ তহবিলের সাথে যোগ হবে। তো 7,000 টাকা সমন্বয়ে দাও। এই যে সমন্বয়ে দেখবা 7,000 টাকা আছে। তো 6,000 আর 7,000 কত? 13,000 টাকা। তো নগদ তহবিল এক ধরনের চলতি সম্পদ, তাই এটা আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট সাইডে গেল, যেহেতু চলতি সম্পদ। ঠিক আছে, ওকে, এটা দিলাম, কেটে দিলাম। এখন আসি প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব 8,000 টাকা, এখানে স্টার্ট দেওয়া ছিল। 8,000 সাথে 6,000 যোগ করতে হবে। তো প্রাপ্য হিসাব কোথায়? এই যে প্রাপ্য হিসাব 8,000 টাকা। 8,000 সাথে সমন্বয় 6,000 টাকা যোগ করলাম। 8 আর 6 কত? 14,000 টাকা। 8 আর 6 কত? 14,000 টাকা। তো 14,000 টাকা ডেবিট আর প্রাপ্য হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে যাবে 14,000 টাকা ডেবিট, কারণ এটা একটা চলতি সম্পদ। মজুত পণ্য 30/6/2021। তার মানে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য এক ধরনের চলতি সম্পদ। তো 4,000 টাকা মজুত পণ্য আগে লিখে নাও। 4,000 টাকা, সমন্বয় নাই, ডিরেক্ট সমন্বিত মিলে 4,000 বসালা। আর মজুত পণ্য যেহেতু চলতি সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে 4,000 টাকা যাবে। তারপরে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের কোনো সমন্বয় নাই। প্রদেয় হিসাব 2,000 টাকা হচ্ছে দায়। হ্যাঁ, তো 2,000 টাকা সমন্বিত মিলে 2,000 টাকা। আর আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের, যেহেতু দায় তাই ক্রেডিট দিকে গেছে 2,000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে মূলধন হিসাব। তো মূলধন হিসাবের এখানে স্টার দেওয়া ছিল, তাই না? এখানে স্টার দেওয়া ছিল যে মূলধন আনয়ন করছে। তো মূলধন কত? 11,000 টাকা। মূলধন 11,000 টাকা দিয়ে নাও। আরো 7,000 টাকা আনয়ন করছিল, তো আরো 7,000 টাকা যোগ করো ক্রেডিটে। তো 11 আর 7 কত? 18,000 টাকা। এই যে সমন্বিত মিলে 18,000 টাকা তুমি দিলা। তারপরে কি? মূলধনটা কই যাবে? মালিকানা সত্ত্ব হিসাবে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট দিকে যাবে। তাই বোঝা গেছে? তারপর হচ্ছে বিক্রয়। বিক্রয় করলে ক্রেডিট হয়। বিক্রয় হচ্ছে তোমার আয় বিবরণীতে যাবে। বিক্রয় করলে 60,000 টাকা ক্রেডিট, সমন্বয়ে তোমার 6,000 টাকা আছে। কিভাবে 6,000 টাকা আছে? এই যে ধারে বিক্রয়। ধারে বিক্রয় একবার প্রাপ্য হিসাবের সাথে গেছে, আর একটা হচ্ছে বিক্রয়, সরি এখানে সেবায় হবে না, এখানে বিক্রয় যেহেতু আছে, এখানে বিক্রয় যেহেতু আছে তাই বিক্রয়ের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো ধারে বিক্রয় দেনাদার হিসাব প্রাপ্য হিসাবের সাথে একবার যোগ হয়েছে, আর বিক্রয় হিসাবের সাথে একবার যোগ হবে। তো
বিক্রয়ের সাথে 6,000 টাকা যোগ হলো 60 আর 6 কত 66,000 টাকা সমন্বিত রেওয়ামিল। আর আয় বিবরণীতে কি 66,000 টাকা ক্রেডিট, যেহেতু বিক্রয় কি তোমার নিট বিক্রয়টা সমন্বিত নিট বিক্রয়টা বিশদ আয় বিবরণীতে কি তোমার অন্তর্ভুক্ত হয়, তাই এটা ক্রেডিট দিকে যায়। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো কিছু ছিল না, 40,000 টাকা ডেবিট। তো 40,000 টাকা ডেবিট, সমন্বিত রেওয়ামিলে 40,000 টাকা ডেবিট। আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা কিসের উপাদান, বিশদায় বিবরণীর উপাদান। তোমরা যারা বিশদায় বিবরণী ক্লাস করনি বা কনসেপ্ট ক্লাস করনি, আর্থিক বিবরণী একবার একটু দেখে আসবা। তোমাদের অনেকের সমস্যা হতে পারে, তোমরা বুঝতে পারতেছো না যে বিক্রিত পণ্যের ব্যয়টা কেন আয় বিবরণীর মধ্যে যাচ্ছে, বা তোমার এই যে নগদ তহবিলটা কেন আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যাচ্ছে। এটা তোমাদের সমস্যা হবে তখনই যখন তোমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কি আসে জানবা না এবং আয় বিবরণীর মধ্যে কি আসে জানবা না। তোমাদেরকে আমি বোঝার সুবিধার্থে জাস্ট বলতেছি যে আয় ব্যয় হচ্ছে আয় বিবরণীর মধ্যে যায়, আর আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব যায়, মালিকানা সত্ত্ব যায়। এই তিনটা জিনিস মাথায় রাখবা। হ্যাঁ, আর কোনটা কিসের উপাদান, তো এটার জন্য অবশ্যই তোমার আর্থিক বিবরণীর কনসেপ্ট ক্লাসটা তোমরা করে আসবা। আর্থিক বিবরণীর কনসেপ্ট ক্লাসটা করে আসবা, নাহলে বুঝবা না কেন বিক্রিত পণ্যের ব্যয় আমি আয় বিবরণীর মধ্যে দিচ্ছি। হ্যাঁ, এটা বুঝবা না। তো বিক্রিত পণ্যের ব্যয় 40,000 ডেবিট, 40,000 ডেবিট। যেহেতু এটা বিক্রিত পণ্যের ব্যয় বিশদ আয় বিবরণীর উপাদান, তাই আয় বিবরণীতে আমরা ডেবিট দিকে দিচ্ছি। পরিচালন ব্যয়, এটার পাশে কি কোনো স্টার আছে? নাই। তো পরিচালন ব্যয় হচ্ছে আমার এক ধরনের খরচ। তো ডেবিট, সমন্বিত রেওয়ামিলের ডেবিট এবং আয় বিবরণীতে ডেবিট। পরিচালন ব্যয় এখানে দেখাই আছে ব্যয়। একটা জিনিস মাথায় রাখবা, যেখানে ব্যয় লেখা থাকবে ওটা আয় বিবরণীতে দিবা। কারণ আমি কি বলছি যে আয় বিবরণীতে কি আসে সবসময়, আয় ব্যয় আসে। কি আসে? আয় ব্যয় আসে। বোঝা গেছে? আচ্ছা, তো কার্যপত্র আমরা 10 ঘর বিশিষ্ট শিখলাম। তো 10 ঘর বিশিষ্ট আমরা আর সলভ করব না, তো এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা হচ্ছে 8 ঘর বিশিষ্ট কার্যপত্রে চলে যাব। 8 ঘর বিশিষ্ট কার্যপত্র হচ্ছে তোমার জাস্ট সেম জিনিস, তোমার জাস্ট ইয়া থাকবে না। তো এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে, এটাও এইচডব্লিউ করো, এটাও এইচডব্লিউ করবা। স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। দিয়েছো? ওকে। তো এখন আমরা হচ্ছে 8 কলাম বিশিষ্ট কার্যপত্রটা প্রস্তুত করব। এখানে সেম জিনিসই, জাস্ট তোমার সমন্বয়ের কোনো ঘর, সমন্বিত রেওয়ামিলের কোনো ঘর থাকবে না। দেখো, এই যে সমন্বয়ের পরে ডিরেক্ট আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, কোনো সমন্বিত রেওয়ামিলের ঘর নাই। বাকি সব প্রসিডিওর সেম, বাকি সব প্রসেস সেম। যেমন এই যে অগ্রিম বীমা ডেবিট। হ্যাঁ, প্রতি মাসে বীমা খরচের পরিমাণ কত ছিল? 1,000 টাকা। তার মানে 12 মাসে কত? 12,000 টাকা হচ্ছে আমার বীমা খরচ। অগ্রিম বীমা 20,000 থেকে আমার বীমা খরচটা বাদ দিতে হবে, দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অগ্রিম বীমা। তাহলে অগ্রিম বীমা ডেবিট। হ্যাঁ, ডেবিট 20,000 টাকা, সমন্বয়ে 12,000 টাকা ক্রেডিট দিতে হবে। এই যে দেখো, অগ্রিম বীমা ডেবিট 20,000 টাকা, এই যে সমন্বয়ে 12,000 টাকা ক্রেডিট দিছি। তো নর্মালি 10 ঘর বিশিষ্ট হলে হতো কি, 20,000 থেকে 12,000 বাদ দিয়ে 8,000টা আমরা সমন্বিত রেওয়ামিলের কলামে দিতাম। এখানে যেহেতু সমন্বিত রেওয়ামিলের কলাম নাই, তাই এই 8,000 টাকাটা ডিরেক্ট আমার বসাতে হবে কি, অগ্রিম বীমা এক ধরনের চলতি সম্পদ না, তো এটা আমার কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে? 20,000 থেকে 12,000 বাদ দিলে ডিরেক্ট 8,000। অর্থাৎ এখানে সমন্বিত রেওয়ামিলের কোনো কিছু লাগবে না, ডিরেক্ট আমরা যোগ বিয়োগ করে হয় আর্থিক অবস্থার বিবরণী না বিশদ আয় বিবরণীতে আমরা ঢুকাই দিব। বোঝা গেছে? বাকি সব প্রসেস সেম। আচ্ছা, তাহলে অগ্রিম বীমা, হ্যাঁ, এটার সাথে একটা জিনিস দেখো, অগ্রিম বীমার সাথে কিন্তু এখানে কোনো বীমা খরচ নাই। তো এখানে বীমা খরচটা আলাদা তোমার সমন্বয়ে যাবে। হ্যাঁ, তারপর অব্যবহৃত সাপ্লাইজের আলাদা একটা সমন্বয়ে যাবে। এখন অফিস সাপ্লাইজ 10,000 টাকা, এর মধ্যে অব্যবহৃত হচ্ছে 4,000 টাকা। তার মানে অফিস সাপ্লাইজ থাকতেছে কত? ব্যবহৃতটা কত? ব্যবহৃত কত? 10,000 থেকে 4,000 বাদ দিতে হবে, তাই না? তো অফিস সাপ্লাইজ আগে 10,000 দাও, 10,000 দাও। তো আর এখানে তোমার অব্যবহৃত হচ্ছে 4,000 টাকা, তার মানে ব্যবহৃত হচ্ছে তোমার 6,000 টাকা, তাই না? তো এই যে অফিস সাপ্লাইজ, সরি, এই যে অফিস সাপ্লাইজ 10,000 টাকা, সমন্বয় আসবে 6,000 টাকা ক্রেডিট। কেন 6,000 টাকা ক্রেডিট হবে? কারণ এই অফিস সাপ্লাইজ তো আমার চলতি সম্পদ, আমার যা সম্পদের অংশটুকু বের করতে হবে, তাই না? তো বাইর করব কিভাবে? যতটুকু ব্যবহার করা হচ্ছে অতটুকু বাদ দিলে আমার সম্পদের অংশটুকু পাবো। তো অব্যবহৃত হচ্ছে 4,000 টাকা, তার মানে ব্যবহার করছি কত? 10,000 থেকে 4,000 বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কি? ব্যবহৃত অংশ। এইটা আমার বিয়োগ দিতে হবে অফিস সাপ্লাইজ থেকে। তো অফিস সাপ্লাইজ ডেবিট 10,000, ব্যবহৃত অংশটা 6,000 টাকা মাইনাস করে দিলাম ক্রেডিট,
তো 10,000 থেকে 6,000 টাকা বাদ দিলে কত থাকে? 4,000 টাকা। এটা হচ্ছে আমার সম্পদ, যেহেতু সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণীতে যাবে 4,000 ডেবিট অবস্থায়, 4,000 ডেবিট অবস্থায়। বোঝা গেল? তারপরে হচ্ছে যন্ত্রপাতি, এটার কোনো কিছু নাই, তো এটা ডিরেক্ট বসবে সম্পদে। যন্ত্রপাতি ডেবিট 2.5 লাখ আর ডিরেক্ট আর্থিক অবস্থার বিবরণীতে 2.5 লাখ। তারপরে পুঞ্জীবিত অবচয়, এটারও কোনো সমন্বয় নাই। পুঞ্জীবিত অবচয় 35,000, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট আর ডিরেক্ট আর্থিক অবস্থার বিবরণীতে মাইনাস যাবে 35,000 টাকা ক্রেডিট। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় 30,000। অনুপার্জিত আয় মানে কি? অগ্রিম আয়ের আর রাখলাম, তাই না? অনুপার্জিত আয় ক্রেডিট, এটা যেহেতু কোনো সমন্বয় নাই তো আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। অনুপার্জিত আয়ের আর রাখলাম কি? অগ্রিম আয় না? আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তো ডিরেক্ট ক্রেডিট দিকে বসাও। এই 30,000 টাকা ক্রেডিট দিকে বসালাম, ঠিক আছে? তারপর হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে ক্রেডিট, তো 1,70,000 ডিরেক্ট আর্থিক অবস্থা বিবরণীতে 1,70,000 টাকা বসালা। সেবায় ক্রেডিট, এটা কোনো সমন্বয় নাই, 50,000 টাকা বসালা, ডিরেক্ট আয় বিবরণীতে 50,000 টাকা বসালা। সেবায় যেহেতু আয় আর ব্যয় কি তোমার সব আয় বিবরণীতে যায়, তো একটা জিনিস ট্যাকটিক শিখাই দিই। দেখো আয়, খরচ, খরচ যেগুলো আছে সব দেখো আয় বিবরণীতে গেছে, এই দেখো সব আয় বিবরণীতে গেছে। বুঝা গেছে? তো এই হচ্ছে ট্যাকটিক্স। আচ্ছা, তো সেবায় উত্তোলন, উত্তোলন হচ্ছে 5,000 টাকা। উত্তোলন 5,000, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে যায়, তাই না? তো 5,000 টাকা ডিরেক্ট মালিকানা সত্ত্বের মধ্যে দিলাম। আর বাকি যে দুইটা আসতেছে, বিমা খরচ আর সাপ্লাইজ খরচ, বিমা খরচ আর সাপ্লাইজ খরচ, এটা হচ্ছে আমার সমন্বয়ের মধ্যে। কোথা থেকে পাইছিলাম? এই যে বিমা খরচের পরিমাণ ছিল 1,000 টাকা, তো বিমা খরচ তোমার 12,000 টাকা হচ্ছে ডেবিট, সমন্বয়ে ডেবিট। তো খরচটা, বিমা খরচটা যায় হচ্ছে, এই যে খরচটা যাবে হচ্ছে আয় বিবরণীতে। হ্যাঁ, তেমনিভাবে সাপ্লাইজ খরচ, এই যে অফিস সাপ্লাইজ, হ্যাঁ, এই যে তোমার 6,000 টাকা খরচটা, এই খরচটা যে বাদ দিছিলাম, এই 6,000 টাকাই হচ্ছে সাপ্লাইজ খরচ। এই সাপ্লাইজ খরচটা হচ্ছে কি তোমার ডেবিট, সমন্বয় ডেবিট দিকে গেল। যেহেতু খরচ তাই এটা আয় বিবরণীতে যাবে, খরচ হিসাবে 6,000 টাকা। আর নিট মুনাফা কিভাবে বের করব? এখানে 50,000 আছে ক্রেডিটে আর ডেবিটে আছে 12,000 আর 6,000 8,000। তো 50,000 থেকে 8,000 বাদ দিলে কত থাকে? 50,000 থেকে 8,000 বাদ দিলে কত থাকে? 42,000, তাই না? সরি, 50,000 থেকে 18,000 বাদ দিতে হবে, 12 আর 6 হচ্ছে 18, 18,000, 32,000। তো 50,000 থেকে 18,000 বাদ দিলে থাকে 32,000। তো এই যে 32,000 টাকা হচ্ছে আমার নেট লাভ, তো এটা ডেবিট সাইডে বলবা। নেট ক্ষতি যদি হয়, অর্থাৎ ডেবিট যদি ক্রেডিট থেকে বেশি হয়, তাহলে তোমার ক্রেডিট দিকে বসতো। তো বাকিটা যোগ করে দিলে আমার সব কিছু দেখবা ডেবিট আর ক্রেডিটটা সেম আসতেছে। 2,85,000, 2,85,000, 18,000, 18,000, 50,000, 50,000, 2,67,000, 2,67,000। বোঝা গেল? আচ্ছা, তো এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এই 8 ঘর বিশিষ্টটা তোমাদের এইচডব্লিউ থাকবে, একটু স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে হচ্ছে আমরা নেক্সট টাইপে যাব, লাস্ট টাইপটা, সেটা হচ্ছে সমাপনী দাখিলা বা সমাপ্তি দাখিলা। তো এটা এসেছে তোমার 16 বার। হ্যাঁ, তো সমাপনী দাখিলাটা আমার হচ্ছে 3টা এন্ট্রির ক্ষেত্রে আমরা দিই, সমাপনী বা সমাপ্তি জাবেদা বা সমাপ্তি দাখিলা। একটা হচ্ছে আয় হিসাব, ব্যয় হিসাব আর উত্তোলন হিসাব। এই 3টা হিসাব বন্ধ করার জন্য আমরা সমাপনী দাখিলা দিই, আয় ব্যয় আর উত্তোলন। এটা একটু লিখে নাও যে সমাপনী দাখিলা আমরা দিই 3টা হিসাবের ক্ষেত্রে, আয় হিসাব, ব্যয় হিসাব আর উত্তোলন হিসাব। এখান থেকে আমরা 2টা ম্যাথ সলভ করব। তো এখানে বলছি 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্তি জাবেদা দাও। এর মধ্যে আয় ব্যয় উত্তোলন কোথায় আছে? এগুলো আয় ব্যয় উত্তোলন না, আয় ব্যয় উত্তোলন না, ঠিক আছে? এই যে আয় আছে, এই যে খরচ আছে, এই যে উত্তোলন আছে, তার মানে এই 3টা জিনিসের আমার হচ্ছে সমাপ্তি জাবেদা আসবে। এই 3টা জিনিসের আমার সমাপ্তি জাবেদা আসবে। আর এখানে চলতি বছর আসবাবপত্রের অবচয় ধরা হয়, তো অবচয় হিসাবও কিন্তু এক ধরনের খরচ। হ্যাঁ, তো এইটাও আসবে। ওকে, আচ্ছা, তো আমরা দিই, আমরা দেখি কীভাবে সমাপ্তি জাবেদা আমরা দিলাম। এই যে দেখো, এই দেখো আয়, এই যে ব্যয়, এই যে উত্তোলন। দেখো 3টা হিসাব বন্ধ করছি। প্রথমে আয় হিসাব বন্ধ করছি, তারপরে ব্যয় সময়ের হিসাব বন্ধ করছি, তারপরে হচ্ছে মূলধনে স্থানান্তর করছি, তারপরে হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করছি। তো মূলধনে স্থানান্তর সেটা আমি পরে বোঝাচ্ছি, কোনটা কি স্থানান্তর হয়েছে এটা আমি পরে বোঝাচ্ছি। তোমরা জাস্ট আয় ব্যয় উত্তোলনটা আগে বোঝো। প্রথমে আয়। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, আমার বন্ধ করার জন্য, সমাপনী জাবেদা বন্ধ করার জন্য আমার উল্টা এন্ট্রি হবে, উল্টা হবে, উল্টা এন্ট্রি হবে।
এবং সবসময় আয় বিবরণী হিসাব আসবে, আয় বিবরণী হিসাব আসবে। এই দুটা জিনিস লিখে নাও যে বন্ধ করার জন্য উল্টা এন্ট্রি দিতে হবে এবং আয় বিবরণী আসবে, আয় বিবরণী আসবে। এখন আসি, আয় নর্মালি কি, সেবায় কি, ক্রেডিট, সেবায় কি, ক্রেডিট। বন্ধ করার জন্য আমার কি এন্ট্রি দিতে হবে, উল্টা এন্ট্রি দিতে হবে। তার মানে আমার কোথায় যাবে, ডেবিট দিকে যাবে। এবং তার ডেবিট দিকে যেহেতু যাবে, আগে বসায় নাও, এই যে সেবা হিসাব ডেবিট দিকে আগে বসায় নিছে। আমি কি বলছি, আর কোন হিসাব আসবে, সাথে আর কোন হিসাব আসবে, ল্যাজ হিসাবে কোন হিসাব আসবে, তোমার কোন হিসাব আসবে, সেবা সরি আয় বিবরণী হিসাব আসবে, আয় বিবরণী হিসাব আসবে। দুইটা জিনিস আমি মনে রাখতে বলছি। তো উল্টা এন্ট্রি হবে, বন্ধ করার ক্ষেত্রে আমার উল্টা এন্ট্রি ধরতে হবে, আর হচ্ছে তোমার আয় বিবরণী হিসাব সাথে আসবে ল্যাজ হিসাবে, ঠিক আছে, আয় বিবরণী হিসাব আসবে। তো সেবা আয় কি, আয় নর্মালি কি ক্রেডিট না, বন্ধ করার ক্ষেত্রে কি দিতে হবে, ডেবিট দিতে হবে। তো সেবা হিসাব ডেবিট দিছো, আর আয় বিবরণী ক্রেডিট দিলা। 33 এভাবে আয় হিসাব বন্ধ করে ফেললা। তো একটা অলরেডি আমার ডান, একটা অলরেডি ডান। এখন আসে আমার খরচ। হ্যাঁ, তো খরচ নর্মালি কি, ডেবিট না ক্রেডিট, ডেবিট। বন্ধ করার ক্ষেত্রে কি দিতে হবে, ক্রেডিট, উল্টা দিতে হবে। এখানে আমার খরচ আছে কয়টা, খরচ আছে কয়টা, এই যে বেতন খরচ, হ্যাঁ বেতন খরচ। তারপরে আর একটা খরচ আছে সাপ্লাইজ, এই যে সাপ্লাইজ 12,000, অব্যবহৃত 5,000, তার মানে ব্যবহৃত কত, 12,000 থেকে 5,000 বাদ দিলে কত থাকে, 12 থেকে 5 দিলে কত থাকে, 7,000 থাকে না। তো এই 7,000 টাকাটা, 7,000 টাকাটা হচ্ছে আমার ব্যবহৃত সাপ্লাইজ খরচ। এটা একটা খরচ। আর ব্যাপার তো অবচয় ধরালো, এই অবচয় একটা খরচ। তার মানে আমার খরচ কয়টা, 3টা। তো এই 3টা খরচ আগে ক্রেডিট দিয়ে নাও। এই যে বেতন খরচ ক্রেডিট 16,000, অবচয় খরচ ক্রেডিট 4,000, সাপ্লাইজ খরচ ক্রেডিট 7,000। আর সাথে ল্যাজ হিসাবে কোন হিসাব থাকবে, আয় বিবরণী হিসাব থাকবে, আয় বিবরণী ডেবিট দিয়ে দিবা। কিভাবে ডেবিট দিয়ে দিবা, এই যে 16,000, 4,000, 7,000 যোগ করলেই 27,000 আসে। আমরা ব্যয় হিসাব বন্ধ করে ফেললাম। সবার আগে কি আয় ব্যয় হিসাব আগে আমরা বন্ধ করব। তারপর হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করতে হবে। কোন হিসাব, উত্তোলন হিসাব। হ্যাঁ, তো উত্তোলন হিসাব বন্ধ করতে হলে, উত্তোলন হিসাব বন্ধ করার সিস্টেমটা একটু আলাদা, আলাদা না সেমি। উত্তোলন হিসাব নর্মালি কি, ডেবিট না ক্রেডিট, ডেবিট। তো আমার বন্ধ করতে গেলে উল্টা হবে, ক্রেডিট দিয়ে নাও আগে, উত্তোলন হিসাব ক্রেডিট। কিন্তু উত্তোলন হিসাব বন্ধ করতে গেলে এগেইনস্টে আর আয় বিবরণী আসে না, এগেইনস্টে আসে মূলধন হিসাব, এগেইনস্টে আসে মূলধন হিসাব, ঠিক আছে, এগেইনস্টে আসে মূলধন হিসাব। উত্তোলন কত ছিল, উত্তোলন ছিল 8,000 টাকা, এই যে 8,000 টাকা তুমি বন্ধ করলা। আর নিট আয়, হ্যাঁ নিট আয়টা এখানে তোমার, নিট আয়টা তোমার খতে তোমার বের করা ছিল। তো নিট আয়টা তোমার নর্মালি কি হয়, আয় হিসাব ক্রেডিট হয়। তো নিট আয়ের ক্ষেত্রে এটা একটু মুখস্থ রাখতে হবে, আয় বিবরণী ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। নিট আয় মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তো নিট আয় বের হয়েছিল 6,000 টাকা। তো এটা খ নাম্বারে দেওয়া ছিল, খ নাম্বারে দেওয়া ছিল, তাই এখানে তোমার কোশ্চেনে নাই। তো নিট আয়টা কোথা থেকে পাবা, তোমার খ নাম্বারে বের করতে বলবে নিট আয়টা, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারে বের না করতে বললেও তুমি কিন্তু নিজে বের করতে পারো। আচ্ছা আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। আমার নিট আয় কিভাবে বের হবে, আয় থেকে ব্যয় বাদ দিলে কিন্তু আমরা নিট আয় পাবো। তো আয় কত ছিল 33, ব্যয় কত ছিল 27। তো 33 থেকে 27 গেলে কত থাকে, 28, 29, 30, 31, 32, 33, 6,000 টাকা। তো 6,000 টাকা হচ্ছে আমরা নিট আয়। তো আমরা এখান থেকেই পেয়ে যাব 6,000 টাকা। হ্যাঁ 6,000 টাকা আমরা এখান থেকেই পেয়ে যাব, এটা আমার নিট আয়। আয় থেকে ব্যয় বাদ দিলে নিট আয় পাওয়া যায়। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, আয় ব্যয় বন্ধ করার ক্ষেত্রে কোন বিবরণী আসবে, আয় বিবরণী। হ্যাঁ আয় বিবরণী আসবে। আর নর্মাল এন্ট্রি উল্টা হয়ে যাবে, আয় নর্মালি ক্রেডিট হওয়ার কথা হবে ডেবিট, খরচ নর্মালি ডেবিট হওয়ার কথা হয়েছে ক্রেডিট। হ্যাঁ উত্তোলন নর্মালি ডেবিট হওয়ার কথা হয়েছে ক্রেডিট, এটার উত্তোলনের এগেনস্টে মূলধন হিসাব আসবে এবং নিট লাভের এগেনস্টেও মূলধন হিসাব আসবে। হ্যাঁ তো নিট লাভের এখানে তোমার আয় বিবরণী ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর নিট মূলধন সরি নিট আয় কীভাবে বের করবা, নিট আয় বের করবা হচ্ছে তোমার আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিবা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো।
তোমাদের আর দুইটা এইচডব্লিউ দিয়ে দিই সমাপনী জাবেদা থেকে, এটা একদম ইজি। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা একটু স্ক্রিনশট দাও। এটার আর একটা একটু স্ক্রিনশট দাও, এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? এটা সমাপনী দাখিলা দিবা। তো সমাপনী দাখিলা কি আয় ব্যয়ের উত্তোলন হিসেবে আসবে শুধু, ওকে? এটাও একটা আছে সমাপনী দাখিলা, এগুলো সব এইচডব্লিউ থাকবে তোমাদের জন্য। আচ্ছা, তো স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তো এরপর আছে মালিকানা মোট সম্পদ অনুপাত। তো মালিকানা মোট সম্পদ অনুপাতে এই টাইপ তোমার করার দরকার নেই, এটা নর্মালি আসে না। মালিকানা মোট সম্পদ অনুপাত 4 বার আসছে মাত্র। এখানে আছে সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করো। মালিকানা মোট সম্পদ অনুপাতে তোমার সমন্বিত রেওয়ামিল বের করতে বলছে। এটা মালিকানা মোট সম্পদ অনুপাত না, এখানে মোস্ট প্রবাবলি তোমার সমন্বিত রেওয়ামিল হবে। সমন্বিত রেওয়ামিল হবে। তো সমন্বিত রেওয়ামিল কিভাবে প্রস্তুত করতে হবে? সমন্বিত রেওয়ামিল তোমার নর্মালি আমরা যে কার্যপত্র শিখলাম না, কার্যপত্রের মতোই রেওয়ামিল থাকবে, সমন্বয় থাকবে এবং সমন্বিত রেওয়ামিল থাকবে। আমি একটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো, রেওয়ামিল মূলধন হিসাব ক্রেডিট 40,000। আচ্ছা, আগে আমরা একটু সমন্বয়গুলো দেখে নিই। অনুত্তীর্ণ বিমার পরিমাণ 2,000 টাকা। আমার উত্তীর্ণটা বের করতে হবে। তো বিমা কই আছে? অগ্রিম বিমা 6,000। তো 6,000 থেকে 2,000 দিলে 4,000 টাকাটা হচ্ছে আমার উত্তীর্ণ অংশ। হ্যাঁ, তো আমরা এই যে দেখো বিমাটা আগে অগ্রিম বিমাটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে অগ্রিম বিমা 6,000, এটা থেকে উত্তীর্ণ অংশটা আমরা বাদ দিব। এই যে 4,000 বাদ দিলাম, আমরা অগ্রিম বিমা কত পাচ্ছি? 2,000 টাকা সমন্বিত রেওয়ামিলে ডেবিট পাচ্ছি। অর্থাৎ কার্যপত্র যেটা শিখলাম না, কার্যপত্রেরই জাস্ট একটা পার্ট হচ্ছে সমন্বিত রেওয়ামিল। রেওয়ামিল সমন্বয় যোগ বিয়োগ করে যেটা হবে সেটা সমন্বিত রেওয়ামিলে বসায় দিবা। তো কার্যপত্র পারলে সমন্বিত রেওয়ামিলটাও তোমরা পারবা। তো এটাও তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটাও তোমরা এইচডব্লিউ করবা বাসায়। হ্যাঁ, এটাও তোমরা এইচডব্লিউ করবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ম্যাথ পার্টে যাব না, এটা যেহেতু 3 থেকে 4 বার আসছে, তো এটা তেমন বেশি আর ইম্পর্টেন্ট না। যা সমন্বিত রেওয়ামিল হচ্ছে কার্যপত্রেরই একটা পার্ট। 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, 8 ঘর বিশিষ্ট কার্যপত্র যে পারবে সে অটোমেটিক সমন্বিত রেওয়ামিল পারবে। তো আশা করি আজকে সিকিউ সলভিং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম।